গল্পে শুরু হয় জিও নামের এক সুন্দরী মেয়েকে দিয়ে, যে আসলে একজন পাবলিক প্রসিকিউটর। সে একটি অত্যন্ত বিপজ্জনক ক্রিমিনাল গ্যাংকে ধরার জন্য আন্ডারকভার মিশনে কাজ করছিল, কিন্তু এই অপারেশনের সময় তার একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সে তার সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। হাসপাতালে জিও যখন জ্ঞান ফেরে, তখন ডাক্তার তাকে জানান যে নিজের সম্পর্কে তার কিছুই মনে নেই। সাধারণত এমন পরিস্থিতিতে পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একজন মানুষের পরিচয় শনাক্ত করে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারে। এটা শুনে জিওর মনে কিছুটা আশাও জাগে, কিন্তু ডাক্তার জানান তার সব ফিঙ্গারপ্রিন্ট ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আপাতত তার পরিচয় শনাক্ত করাও সম্ভব নয়। পুলিশ যে জায়গা থেকে জিওকে উদ্ধার করেছিল সেই এলাকাটিও তদন্ত করেছিল, কিন্তু এলাকাটি ছিল বেশ নির্জন। তার পোশাক থেকেও এমন কোনো জিনিস পাওয়া যায়নি যার মাধ্যমে বোঝা যায় সে আসলে কে। ডাক্তার তাকে বোঝান যদি তার স্মৃতিশক্তি ফিরে না আসে তাহলে কিছুদিন পর তাকে কোনো সরকারি শেল্টারে পাঠানো হতে পারে, সেখান থেকে তাকে সম্পূর্ণ নতুনভাবে জীবন শুরু করতে হবে। এই কথা শুনে জিও খুবই চিন্তিত হয়ে পড়ে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা ভালোভাবে দেখতে থাকে। অন্তত এই ব্যাপারে সে কিছুটা স্বস্তি পায় যে তাকে দেখতে তরুণ, সুন্দর এবং সম্পূর্ণ সুস্থ মনে হচ্ছে। এরপর সে নিজের সঙ্গে কথা বলতে শুরু করে। হয়তো নিজের মুখ দেখা বা নিজের কণ্ঠস্বর শোনা মাধ্যমে তার কোনো পুরনো স্মৃতি ফিরে আসতে পারে, কিন্তু তার মাথায় কিছুই আসে না। শুরুতে হাসপাতালের অন্য রোগীরা তাকে নিজের সঙ্গে কথা বলতে দেখে অদ্ভুত মনে করত, কিন্তু প্রায় এক সপ্তাহ পর সবাই তার পরিস্থিতি বুঝে যায় এবং এরপর তার এসব কর্মকাণ্ডে কেউ বিশেষ মনোযোগ দেন। এদিকে নিজের স্মৃতিশক্তি ফিরে পাওয়ার জন্য জিও একটি খুব অদ্ভুত ধারণা করে। তার মনে হয় মাথায় জোরে আঘাত লাগার কারণে যদি তার স্মৃতি হারিয়ে গিয়ে থাকে তাহলে আবার মাথায় আঘাত করলে হয়তো স্মৃতিও ফিরে আসবে। এই চিন্তা করে সে সোজা দেওয়ালের দিকে দৌড়ে যায় এবং নিজের মাথা দেওয়ালে জোরে আঘাত করে। আঘাত এতটাই জোরালো ছিল যে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন পাশের বেডে থাকা একজন মহিলা তাকে জানান যে সে অজ্ঞান থাকার সময় একজন ছেলে তাকে খুঁজতে এসেছিল। সে নিজেকে জিওর বয়ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিল এবং তাকে খুঁজে পাওয়ার জন্য বেশ চিন্তিতও মনে হচ্ছিল। বয়ফ্রেন্ড কথাটা শুনেই জিওর উত্তেজনা বেড়ে যায়। তার মতে এত সুন্দর একটি মেয়ের বয়ফ্রেন্ড থাকা তো একেবারেই স্বাভাবিক ব্যাপার। তার ওপর ঘরের অন্য মহিলারা তাকে জানায় ছেলেটি এতটাই সুদর্শন ছিল যে প্রথম দেখায় তাদের মনে হয়েছিল কোনো অভিনেতা হাসপাতালে এসেছে। এখন জিও অধীর আগ্রহে সেই ছেলেটির ফিরে আসার অপেক্ষা করতে থাকে, কারণ সে যদি সত্যিই তার বয়ফ্রেন্ড হয় তাহলে হয়তো সেই তাকে বলতে পারবে সে কে এবং তার আগের জীবন কেমন ছিল। এরপর ঘরের দরজা যখনই খুলত জিও আশায় সেদিকেই তাকিয়ে থাকে। সবার আগে যে ছেলেটি ঘরে ঢোকে সে পাশের বেডের মহিলার না, ফলে জিও আবারও হতাশ হয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার অবশেষে একজন ছেলেকে নিয়ে আসে। তার নাম তেহা এবং সে একজন বক্সার। তেহাকে দেখেই জিও কয়েক সেকেন্ড চুপ হয়ে যায়। ঘরের অন্য মহিলাদের কথা শুনে সে একজন সিনেমার তারকার মতো সুদর্শন পুরুষের কল্পনা করেছিল, কিন্তু তার সামনে দাঁড়িয়েছিল গোঁপওয়ালা তেহা। তেহা তাকে জিজ্ঞেস করে সে কি তাকে চিনতে পারছে। এরপর নিজের নামও বলে, কিন্তু জিও সঙ্গে সঙ্গে বলে যে তার কিছুই মনে নেই। তার চেহারা দেখে এমনও মনে হচ্ছিল হয়তো সে এই মানুষটিকে মনে করতেও খুব একটা আগ্রহী নয়। তেহা তার পাশে বসে তার জীবন সম্পর্কে বলতে শুরু করে। সে বলে জিওর বয়স ৩৩ বছর। সে তার দাদির টোফু শপে কাজ করত এবং তারা গত ২ বছর ধরে সম্পর্কে ছিল। শুধু তাই নয়, তাদের বিয়েও হওয়ার কথা ছিল, কিন্তু জিও সঙ্গে সঙ্গে তার কথা বিশ্বাস করে না এবং প্রমাণ চায়। তেহা দুজনের একটি পুরনো ছবি দেখায় যেখানে তারা কয়েক বছর আগে একসাথে ছিল। সে জানায় জিওকে খুঁজতে গিয়ে তার ফোন হারিয়ে গেছে এবং তাদের নতুন সব ছবি সেই ফোনে ছিল, তাই বর্তমানে তার কাছে শুধু এই পুরনো ছবিটিই রয়েছে। সে আরও বলে জিও তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল এবং সেই সময়ই তার দুর্ঘটনা ঘটে। জিও তাকে জিজ্ঞেস করে সে যদি সত্যিই তার বয়ফ্রেন্ড হয় তাহলে তার পরিবারকে কেন জানায়নি যে সে বেঁচে আছে। তেহা উত্তর দেয় জিওর কোনো পরিবার, কারণ সে ছোটবেলা থেকেই একটি অনাথ আশ্রমে বড় হয়। এই কথা শুনে জিও আরও বেশি দুঃখিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে ৩৩ বছর জীবন কাটানোর পরেও তার না আছে বাবা মা, না কোনো বিশেষ বন্ধু, না নিজের ভালো কোনো বাড়ি, আর না কোনো দারুণ ক্যারিয়ার। সে সরাসরি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে কোনো মানুষ শুধু নিজেকে তার বয়ফ্রেন্ড দাবি করলেই কি হাসপাতাল তাকে সেই রোগীর সঙ্গে নিয়ে যেতে দিতে পারে। ডাক্তার বোঝান তেহা তাদের সম্পর্কের বিষয়ে বেশ কিছু বিশ্বাসযোগ্য প্রমাণ নিয়ে এসেছিল, তাই তার ওপর সন্দেহ করার মতো বিশেষ কোনো কারণ তারা পায়নি। এখন জিওর সামনে খুব বেশি বিকল্পও ছিল না, তাই সে কাপড় পরিবর্তন করে তেহার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তার আশা ছিল হয়তো তেহার সঙ্গে থাকলে এবং নিজের পুরনো জায়গাগুলোতে ফিরে গেলে তার কিছু স্মৃতি ফিরে আসবে, কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার পর সে জানতে পারে তেহা তাকে সিওলের কোথাও নিয়ে যাচ্ছে না, বরং শহর থেকে অনেক দূরের একটি ছোট গ্রামে নিয়ে যাচ্ছে। জিও জিজ্ঞেস করে যখন তার সিওলের রাস্তাগুলো পর্যন্ত মনে নেই তখন এই গ্রামে এসে তার কি মনে পড়বে। তেহা জানায় তারা আগে সিওলেই থাকত, কিন্তু প্রায় ২ মাস আগে তারা এই গ্রামে চলে এসেছে। গ্রামে পৌঁছানোর পর জিও লক্ষ্য করে সেখানকার প্রায় প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে টোফুর কাজের সঙ্গে যুক্ত। পথে গ্রামের ৩ জন মহিলা তেহাকে চিনে ফেলে। জিওকে দেখে জিজ্ঞেস করে এটাই কি সেই গার্লফ্রেন্ড যাকে সে ২ মাস আগে বিয়ে করার জন্য গ্রামে নিয়ে এসেছিল। তাদের কথাগুলো তেহার গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে, কিন্তু এতে জিও খুশি হওয়ার বদলে আরও বেশি অস্বস্তিতে পড়ে, কারণ তার মন এখনও মানতে প্রস্তুত ছিল না যে গোফওয়ালা এই বক্সার সত্যিই তার বয়ফ্রেন্ড হতে পারে। তেহা তাকে তার দাদির টোফু শপে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে জিও জানতে পারে দাদির ডিমেনশিয়া রয়েছে এবং তিনিও নিজের জীবনের অনেক বিষয় মনে রাখতে পারেন। এরপর তেহা জিওকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে তার দাবি অনুযায়ী তারা দুজন গত
গত 2 মাস ধরে একসাথে থাকছিল। বাড়ির কাছে পৌঁছতেই একটি কুকুর জিওকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। জিও সঙ্গে সঙ্গে এটাকে প্রমাণ হিসাবে ধরে নেয় এবং বলে সে যদি সত্যিই এখানে থাকতো তাহলে এই কুকুর তাকে চিনতে পারত। কিন্তু তেহা জানায় কুকুরটি তাদের নয়, এটি গ্রামের একটি কুকুর যেটি প্রায়ই এদিক ওদিক ঘুরে বেড়ায়। বাড়ির ভেতরে ঢোকার পর জিওর সন্দেহ আরও বেড়ে যায়। সেখানে থাকা কোনো কিছুই তার নিজের স্টাইলের বলে মনে হয় না। তার মনে হয় তার পছন্দ এত খারাপ হতেই পারে না। এরপর সে তেহাকে জিজ্ঞেস করে তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল এবং সে কিভাবে তার প্রেমে পড়েছিল। তেহা একটি গল্প বানিয়ে বলে তাদের প্রথম দেখা হয়েছিল পাহাড়ে। সেখানে ব্যাঙ দেখে জিও ভয় পেয়ে গিয়েছিল এবং সে তাকে বাঁচিয়েছিল। তার মতে এরপর জিও তার পেছনে পড়ে যায় এবং ধীরে ধীরে তারা ডেট করতে শুরু করে। কিন্তু জিও সঙ্গে সঙ্গে তার কথা থামিয়ে দেয়। সে বলে যদি কেউ কারো পেছনে ছুটে থাকে তাহলে নিশ্চয়ই তেহাই তার পেছনে ছুটেছিল। এরপর সে বলে এই অদ্ভুত প্রেমের গল্প শুনতে শুনতে তার হার্ট অ্যাটাক হওয়ার আগেই তেহার থামা উচিত। কিছুক্ষণ পর তেহা বক্সিং প্রশিক্ষণের জন্য চলে যায়। সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু এবং প্রশিক্ষক হং তাকে জিজ্ঞেস করে সে কি জিওকে নিরাপদে ফিরিয়ে এনেছে। তেহা জানায় সে তাকে গ্রামে নিয়ে এসেছে, কিন্তু জিও তার কোনো কথাই ঠিকমতো বিশ্বাস করছে না। এরপর তেহা হংকে মনে করিয়ে দেয় যে কোনো পরিস্থিতিতেই জিওকে তার আসল জীবন সম্পর্কে কিছু জানতে দেওয়া যাবে না, কারণ সত্যিটা তার ধারণার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। আসলে জিও কোনো টোফু শপে কাজ করত না, সে ছিল একজন পাবলিক প্রসিকিউটর এবং স্মৃতি হারানোর আগে সেই একই ক্রিমিনাল গ্যাংয়ের বিরুদ্ধে আন্ডারকভার অনুসন্ধান করছিল। মিশনের সময় সে গ্যাংয়ের লোকদের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা তার হাত ঘড়িতে রেকর্ড করে ফেলে। গ্যাং যখন বিষয়টি জানতে পারে তখন তারা জিওর কাছ থেকে সেই ঘড়িটি ফেরত চায় এবং বিনিময়ে তাকে প্রচুর টাকা দেওয়ারও চেষ্টা করে। কিন্তু জিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল তাদের নোংরা টাকা দিয়ে তাকে কেনা সম্ভব নয়। এরপর সে সেখান থেকে পালানোর চেষ্টা করলে গ্যাংয়ের লোকেরা তার গাড়িতে হামলা করে এবং গাড়িটিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। জিও কোনোভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর ঠিক তখনই জানা যায় তেহাও এই গ্যাংয়ের হয়ে কাজ করত। তেহা আগেই এই জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং নিজের পদত্যাগও জমা দিয়েছিল, কিন্তু তার বস তাকে শেষ একটি মিশন সম্পূর্ণ করতে বলে। তাকে সেই মহিলা প্রসিকিউটরকে হত্যা করতে হবে যে গ্যাংয়ের বিরুদ্ধে প্রমাণ রেকর্ড করেছিল। তেহা ওই মহিলা কে তা না জেনেই মিশনটি গ্রহণ করে এবং নিজের লোকদের তাকে অপহরণ করতে পাঠায়। গ্যাংয়ের লোকেরা সেই মহিলাকে ধরে ভয়াবহভাবে মারধর করে। তেহার কাছে এটি ছিল শুধুমাত্র শেষ একটি কাজ, এরপর সে চিরতরে এই দুনিয়া ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু যখন তেহা বন্দি করা সেই প্রসিকিউটরকে দেখতে যায় তখন সে সেখানেই থেমে যায়, কারণ সামনে কোনো অচেনা মহিলা ছিল না, সামনে ছিল জিও, যাকে সে ছোটবেলা থেকেই চেনে। জিওকে চিনে পেরেই তেহার পুরো সিদ্ধান্ত বদলে যায়। সে সঙ্গে সঙ্গে জিওকে বাঁচানোর কথা ভাবে এবং হংয়ের সাহায্য চায়। দুজন মিলে তাকে সেখান থেকে বের করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর তেহা অন্য একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় এবং সেই বিস্ফোরণের ভিডিও রেকর্ড করে নিজের বসকে পাঠায়, যাতে তারা বিশ্বাস করে জিও সেই গাড়ির ভেতরেই ছিল এবং বিস্ফোরণে মারা গেছে। এরপর জিওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তেহা গোপনে তার ওপর নজর রাখতে থাকে। তার ভয় ছিল পুলিশ যদি জিওর পরিচয় শনাক্ত করে এবং গ্যাং জানতে পারে যে জিও এখনো বেঁচে আছে তাহলে তারা আবার সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটবে। এই কারণেই সে ইচ্ছাকৃতভাবে জিওর ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে দেয়, যাতে আপাতত কেউ জিওর পরিচয় শনাক্ত করতে না পারে। এরপর সে এবং হং মিলে বয়ফ্রেন্ডের পুরো মিথ্যা গল্প তৈরি করে এবং সিদ্ধান্ত নেয় জিওকে স্মৃতি ফিরে না আসা পর্যন্ত গ্রামে লুকিয়ে রাখা। এরপর তেহা যখন বাড়ি ফিরে আসে জিও তাকে খুব সন্দেহের চোখে দেখছিল। তেহা কিছুটা ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তার স্মৃতি কি ফিরে এসেছে। জিও বলে স্মৃতি এখনও ফিরে আসেনি, তবে সে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছে। তেহা জানতে চায় সেটা কি। জিও তাকে মনে করিয়ে দেয় তেহা বলেছিল তাদের প্রেমের গল্পের শুরু হয়েছিল পাহাড়ে, যখন জিও একটি ব্যাঙ দেখে ভয় পেয়েছিল এবং তেহা তাকে বাঁচিয়েছিল। কিন্তু এখন জিওর মনে হয়েছে তার ব্যাঙকে একদমই ভয় লাগে না, তাই তার মতে তেহার বলা গল্পটি পরিষ্কারভাবেই মিথ্যা। কিন্তু তেহা নিজের কথা থেকে সরে আসে না। সে বলে ঘটনাটি ঠিক সেভাবেই ঘটেছিল, জিও বিশ্বাস করুক বা না করুক এটাই সত্যি। পরে তেহা যখন এই ঘটনা হংকে বলে তখন হং তার গল্প শুনে হাসতে শুরু করে। সে বলে জিওর সন্দেহ করা একেবারেই স্বাভাবিক, কারণ তেহা যে প্রেমের গল্প বানিয়েছে সেটা শুনলে মনে হয় কোনো ছোট বাচ্চা গল্পটি লিখেছে। হং বলে যদি মিথ্যা বলতেই হয় তাহলে অন্তত এমন কিছু বানানো উচিত যা একজন মানুষ বিশ্বাস করতে পারে। এরপর হং তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। সে জানতে চায় শেষ পর্যন্ত একটি মেয়ের জন্য তেহা কেন পুরো ক্রিমিনাল গ্যাংয়ের বিরুদ্ধে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। তখন তেহা তাকে জানায় জিওর সঙ্গে তার সম্পর্ক আজকের নয়, অনেক বছর আগে যখন তারা দুজনেই খুব ছোট ছিল তেহার একটি গুরুত্বপূর্ণ বক্সিং মেডেল হারিয়ে যায়। সেই মেডেলটি জিও খুঁজে পেয়েছিল এবং পরে সেটি তেহার কাছে ফিরিয়ে দিয়েছিল। এর অনেক বছর পর প্রায় 8 বছর আগে তাদের আবার দেখা হয়। সেই সময় তেহা গ্যাংয়ের একটি কাজ শেষ করে ফিরছিল। সে নিজের লোকদের পানীয় কিনতে পাঠিয়ে দিয়েছিল এবং নিজে একা হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই কয়েকজন গ্যাংস্টার তার উপর হামলা করার প্রস্তুতি নিতে শুরু করে। দূর থেকে পুরো বিষয়টি জিও দেখতে পায়, কিন্তু সে তেহার আসল পরিচয় জানত না। তার মনে হয়েছিল কয়েকজন বদমাশ একজন একা মানুষকে মারতে যাচ্ছে, তাই সে সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। সে একটি মোটরসাইকেল নেয় এবং নিজের কাছে থাকা খেলনা বন্দুক ব্যবহার করে হামলাকারীদের বিভ্রান্ত করে। এই সুযোগে সে তেহাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর উল্টো জিও তেহাকে পরামর্শ দেয় এই এলাকায় অনেক বিপজ্জনক গ্যাং আছে, তাই তাকে সাবধানে থাকতে হবে।
তার একটুও ধারণা ছিল না যে মানুষটিকে সে গ্যাংস্টারদের হাত থেকে বাঁচিয়ে এনেছে সেই মানুষটিও আসলে একই জগতের সঙ্গে যুক্ত। কিন্তু তাদের মোটরসাইকেলে বেশি জ্বালানি ছিল না, তাই দুজনকে সেখানেই রাত কাটাতে হয় এবং সকাল পর্যন্ত পেট্রোল পাওয়ার অপেক্ষা করতে হয়। রাতে জিও তেহার হাতে থাকা আঘাতের চিকিৎসা করে। এরপর সে নিজের জীবন সম্পর্কে একের পর এক কথা বলতে শুরু করে। সে জানায় সে একটি অনাথ আশ্রমে বড় হয়েছে, কিন্তু সবসময় তার মনে হতো তার মা নিশ্চয়ই তাকে ভালোবাসতেন, কারণ তার মা তাকে এত সুন্দর একটি নাম দিয়েছিলেন। সে তখন আইন নিয়ে পড়াশোনা করছিল এবং তার স্বপ্ন ছিল একদিন পাবলিক প্রসিকিউটর হওয়া। সেদিন আবার জিওর জন্মদিনও ছিল, তাই সে তেহাকে বলে তারা দুজন যেন একসঙ্গে একটি ছবি তোলে, যাতে সেদিনের কোনো স্মৃতি তার কাছে থেকে যায়। এই ছবিটিই ছিল সেই পুরনো ছবি, যেটি বহু বছর পর তেহা হাসপাতালে তাদের সম্পর্কের প্রমাণ হিসেবে জিওকে দেখিয়েছিল। সেই রাতে জিও তার জীবনের প্রায় সব কথাই তেহাকে বলে দেয়। সকালে তেহা তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। সে প্রতিশ্রুতি দেয় জীবনে যদি কখনো তারা আবার দেখা করে তাহলে সে অবশ্যই জিওর এই উপকার ফিরিয়ে দেবে। বহু বছর পর ভাগ্য সত্যি তাদের আবার একত্র করে, আর এবার তেহা সেই পুরনো প্রতিশ্রুতি পালন করছিল। এরপর এক সকালে তেহা জিওকে নাস্তার জন্য ডাকতে যায়, কিন্তু জিও সরাসরি না করে দেয়, কারণ এখনও তার পুরোপুরি বিশ্বাস হয়নি যে তেহা সত্যিই তার বয়ফ্রেন্ড। এমনকি তার মনে সন্দেহ ছিল হয়তো তাকে অপহরণ করা হয়েছে। তেহা তাকে জোর করে না, সে কিছু টাকা দিয়ে বলে তার সঙ্গে খেতে ভয় লাগলে সে নিজে বাইরে গিয়ে কিছু কিনে খেতে পারে। এরপর তেহা জানায় তাকে একটি জরুরি কাজে বাইরে যেতে হবে, তাই সে জিওকে একা রেখে যেতে পারবে না। সে হংয়ের স্ত্রীকে জিওর সঙ্গে থাকার জন্য পাঠিয়ে দেয় এবং নিজে গ্যাংয়ের হেডকোয়ার্টারে চলে যায়। সেখানে সে নিজের বাকি জিনিসপত্র ফেরত দিয়ে আনুষ্ঠানিকভাবে গ্যাং ছেড়ে দেয়। সে জানায় এখন থেকে সে আবার বক্সিংয়ের দিকে মনোযোগ দিতে চায়। অন্যদিকে জিওর প্রসিকিউটর অফিসে তার সহকর্মীরা এখনও তাকে খুঁজছিল। তার নিখোঁজ হওয়ার প্রায় ৩ সপ্তাহ হয়ে গিয়েছিল এবং কারো কাছে তার কোনো খবর ছিল না। তারা জানত জিও একটি অত্যন্ত বিপজ্জনক গ্যাংয়ের তদন্ত করছিল, তাই সবাই ভয় পাচ্ছিল তার সঙ্গে হয়তো ভয়াবহ কিছু হয়েছে। কিন্তু জিও নিজে এখনও জানত না যে সে একজন প্রসিকিউটর। এদিকে হংয়ের স্ত্রীকেও নিয়ে সে বেশ বিরক্ত ছিল, কারণ হংয়ের স্ত্রী বারবার দাবি করত যে তারা দুজন খুব ভালো বন্ধু, কিন্তু জিওর তার কিছুই মনে ছিল না। শেষ পর্যন্ত জিও তাকে বলে তাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, যাতে অন্তত তার স্মৃতিশক্তির অবস্থা ঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়। যতদিন না তার ফিঙ্গারপ্রিন্ট ঠিক হচ্ছে ততদিন তার পরিস্থিতি বোঝার জন্য চিকিৎসা জরুরি ছিল। হংয়ের স্ত্রী তাকে নিজের অনেক পুরনো গাড়িতে করে ক্লিনিকের দিকে নিয়ে যায়, কিন্তু পথে গাড়ির একটি টায়ার ফেটে যায়। হংয়ের স্ত্রী গাড়ি ঠিক করাতে চলে যায় এবং জিওকে রাস্তার পাশে একা অপেক্ষা করতে হয়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়, তাই জিও একটি ছাতা কিনে হেঁটে এগিয়ে যেতে থাকে। পথে তার একজন মানুষের সঙ্গে দেখা হয় যে একই ক্লিনিকের দিকে যাচ্ছিল। লোকটি জিওকে জিজ্ঞেস করে সে কি কিছুক্ষণ তার ছাতার নিচে হাঁটতে পারে, কারণ এত অল্প দূরত্বের জন্য সে আলাদা করে একটি ছাতা কিনতে চায় না। জিও রাজি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ মধ্যেই নিজের সিদ্ধান্তের জন্য তার আফসোস হতে থাকে। একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের দিকে জল ছুড়ে দেয়। লোকটি নিজেকে বাঁচানোর জন্য জিওকে নিজের সামনে ঠেলে দেয়, ফলে সমস্ত নোংরা পানি জিওর ওপর পড়ে যায় আর লোকটি একদম শুকনো থাকে। জিও এগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে দূরে সরে যেতে বলে। সে সতর্ক করে দেয় সে যদি তার কাছাকাছি থাকে তাহলে সে চিৎকার করে আশেপাশের সবাইকে ডেকে নেবে। কিন্তু ক্লিনিকে পৌঁছানোর পর জিও আরও বড় চমক পায়, কারণ ওই বিরক্তিকর লোকটি আসলে তার সাইকিয়াট্রিস্ট। জিও তাকে নিজের পুরো পরিস্থিতি খুলে বলে, দুর্ঘটনা, স্মৃতিশক্তি হারানো, নষ্ট ফিঙ্গারপ্রিন্ট এবং তাকে হয়তো অপহরণ করা হয়েছিল সবকিছুই জানায়। কিন্তু ডাক্তার আপাতত তার আনুষ্ঠানিক চিকিৎসা শুরু করতে অস্বীকার করেন, কারণ জিওর কোনো আইডি ছিল না। এমনকি সে নিজেই প্রমাণ করতে পারছিল না যে সে আসলে কে। জিও বলে যদি সত্যি তার সঙ্গে কোনো অপরাধ ঘটে থাকে তাহলে বিষয়টিকে এভাবে উপেক্ষা করা বড় ভুল হতে পারে। ডাক্তার তার কথা বুঝতে পারেন, কিন্তু তিনি বলেন অন্তত এমন একজন মানুষ প্রয়োজন যে স্বাধীনভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারে। অন্যদিকে জিওর অফিসের একজন সহকর্মী বিভিন্ন হাসপাতালে তাকে খুঁজতে খুঁজতে অবশেষে সেই হাসপাতালেই পৌঁছায় যেখানে কিছুদিন আগে একজন অজ্ঞাত পরিচয় নারী ভর্তি হয়েছিল। ঘরে থাকা একজন মহিলা জিওর ছবি দেখে সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারে। সে বলে জিও সেখানেই ছিল, কিন্তু পরে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে। সে এটাও মনে করতে পারে লোকটি সম্ভবত একজন বক্সার ছিল, কারণ তার পোশাক এবং পুরো চেহারা দেখে সেটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছিল। অবশেষে প্রথমবার জিওর সহকর্মীরা তার সন্ধানে একটি শক্তিশালী সূত্র পেল। এদিকে জিও হংয়ের স্ত্রীর সঙ্গে একজন ভাগ্য গণকের কাছে যায়। তার আশা ছিল হয়তো সেই মহিলা তার অতীত সম্পর্কে কিছু বলতে পারবে, কিন্তু কিছুক্ষণ মধ্যেই জিও বুঝতে পারে ওই মহিলা বেশিরভাগ কথাই বানিয়ে বলছে, তাই সে টাকা দিতে অস্বীকার করে। তর্কের সময় ভুল করে তার হাত থেকে সেখানে রাখা একটি মূর্তি পড়ে ভেঙে যায়। এখন ভাগ্য গণকারী ক্ষতিপূরণের টাকা দাবি করতে শুরু করে। ঠিক তখনই তেহা সেখানে পৌঁছে যায়। সে মূর্তির দাম দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং জিওকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। বাড়ি ফেরার পথে জিওর জুতো ছেড়ে যায়, তাই তেহা তাকে বাইরে বসিয়ে রেখে নতুন জুতো কিনতে যায়। জিও আগে থেকেই ক্লান্ত ছিল, তাই অপেক্ষা করতে করতে তার চোখ লেগে যায়। ঘুমের মধ্যে সে একটি ভয়ঙ্কর স্মৃতি দেখতে পায়। কিছু মানুষ তাকে নির্যাতন করছে এবং কেউ ইচ্ছে করে তার আঙুলের ডগাগুলো পুড়িয়ে দিচ্ছে। তেহা ফিরে এসে তার কাঁধে হাত রাখতেই জিও ভয় পেয়ে জেগে ওঠে। ভীত জিও তাকে বলে সে এখনও নিজেকে নিরাপদ মনে করছে না, আর সবচেয়ে বড় কথা সে এখনও তেহাকে নিয়েও পুরোপুরি ভয়মুক্ত হতে পারছে না, কারণ তার ভেতরের একটি অংশ এখনও বিশ্বাস করতে পারছে না যে তেহা সত্যি তার বয়ফ্রেন্ড। তেহা তার সঙ্গে তর্ক করে না, সে শুধু বলে সে জিওকে নিজের উপর বিশ্বাস করার একটা কারণ দেবে। এরপর সে তার সামনে বসে জিওর পায়ে নতুন জুতো পরিয়ে দেয় এবং তাদের প্রেমের গল্পের আরও একটি অংশ বলতে শুরু করে। তেহা বলে প্রথম দেখাতেই সে জিওকে পছন্দ করেছিল, কিন্তু সেই প্রথম দেখা হওয়ার পর সে তাকে আর খুঁজে পায়নি
এবং সবসময় তার আফসোস ছিল কেন সেদিন সে জিওর ফোন নম্বর নেয়নি। এরপর সে জিওকে বলে যদি তার আগের সম্পর্কের কথা মনে না থাকে তাহলে জোর করে সেই স্মৃতি ফিরিয়ে আনার দরকার নেই। তারা চাইলে পুরনো সম্পর্ক ভুলে একেবারে শুরু থেকে আবার একে অপরকে জানতে পারে। এই কথাটি প্রথমবারের মতো জিওর হৃদয় ছুঁয়ে যায়। বাড়ি ফিরে তেহা তার জন্য রান্না করে। দুজন একসঙ্গে বসে খায়। জিও প্রথমবার তেহার সামনে বেশ স্বস্তি অনুভব করে। সেই রাতে ঘরে যাওয়ার পরও তার মন বারবার তেহার কথাই ভাবতে থাকে। পরের দিন তেহা তাকে জানায় সে তাকে এমন একজন ডাক্তারের কাছে নিয়ে যাবে যে তার স্মৃতিশক্তি ফিরে পেতে সাহায্য করতে পারে। এ কথা শুনে জিও কিছুটা অবাক হয়, কারণ গত কয়েকদিন ধরে তার মনে সন্দেহ তৈরি হয়েছিল হয়তো তেহা আসলে চাই না যে তার স্মৃতি ফিরে আসুক। ক্লিনিকে পৌঁছানোর পর জিও জানতে পারে সাইকিয়াট্রিস্ট এবং তেহা ছোটবেলায় একই স্কুলে পড়ত। তার অবস্থা নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত হয় যে জিও সপ্তাহে 2 বার এখানে চিকিৎসার জন্য আসবে। শুরুতে কিছু মেডিকেল পরীক্ষা এবং স্ক্যান করা হবে। সেখান থেকে বেরোনোর সময় জিওর পায়ের ছোট আঙুল দরজায় ধাক্কা খায়। তেহা সঙ্গে সঙ্গে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জিও তাকে থামিয়ে বলে শুধু আঙুলে লেগেছে, পুরো পা তো ভেঙে যায়নি। এরপর তেহা তাকে শপিং করতে নিয়ে যায়, কারণ এতদিন সে যে পোশাকগুলো পরছিল সেগুলো হংয়ের স্ত্রী বেছে দিয়েছিল। আর তেহা জানত সেগুলো জিওর আসল পছন্দের মতো নয়। দোকানে পৌঁছানোর পর জিও একের পর এক পোশাক ট্রাই করতে থাকে। পুরো দোকানটাই যেন তার জন্য একটি ফ্যাশন শোতে পরিণত হয়। তেহাও তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর জিও মেকআপ কেনে এবং তেহাকে রাজি করিয়ে নিজের জন্য একটি নতুন ফোনও নিয়ে নেয়, যাতে সে বাইরের দুনিয়ার সঙ্গে আবার যোগাযোগ করতে পারে। পরে তারা দাদির সঙ্গে দেখা করতে যায়। জিও তার নতুন মেকআপ দাদির উপরও ব্যবহার করে দেখতে শুরু করে। সবাই এই মুহূর্তটি বেশ উপভোগ করে। তেহাও স্বস্তি অনুভব করে, কারণ জিও ধীরে ধীরে তার পরিবার এবং গ্রামের জীবনের সঙ্গে মানিয়ে নিছিল। কিন্তু অন্যদিকে বিপদ ক্রমাগত তাদের কাছাকাছি চলে আসছিল। জিওকে খুঁজতে থাকা একজন লোক গ্যাংয়ের হাতে ধরা পড়ে যায় এবং তাকে ভয়াবহভাবে মারধর করা হয়। গ্যাং লিডার তাকে শেষ করে দিতে চাইছিল, কিন্তু তখনই লোকটি একটি গুরুত্বপূর্ণ কথা জানায়। জিও গ্যাংয়ের বিরুদ্ধে শুধু ঘড়িতেই রেকর্ডিং করেনি, বরং তার কাছে আরও একটি প্রমাণ ছিল যা এখনো কারো হাতে আসেনি। এ কথা শুনে গ্যাং লিডার তাকে আপাতত বাঁচিয়ে রাখে, কারণ পরে সেই দ্বিতীয় প্রমাণটির খোঁজ পেতে তাকে দরকার পড়তে পারত। এসব কিছু না জেনেই জিও তেহার সঙ্গে গ্রামে ঘুরে বেড়াতে থাকে এবং যতটা সম্ভব নিজের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে। তেহা জানায় আগে তার ফটোগ্রাফি খুব পছন্দ ছিল, তাই জিও ক্রমাগত ছবি তুলতে শুরু করে। গ্রামের মহিলারাও দূর থেকে তাদের লক্ষ্য করতে থাকে এবং বুঝতে পারে যে তাদের সম্পর্ক ধীরে ধীরে আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠছে। একদিন জিও নিজেই তেহাকে বলে সে যেন আবার কাজে ফিরে যায়, কারণ দুজনের যদি খেতে হয় তাহলে কাউকে না কাউকে টাকা রোজগারও করতে হবে। তেহা চলে যাওয়ার পর জিও বাড়িতে টিভি দেখছিল। তখনই তার চোখে পড়ে একটি স্যামন ডিশের বিজ্ঞাপন। সে নিজের নতুন ফোনে সেই রেস্তোরাঁটি খুঁজতে থাকে এবং হঠাৎ সেখানে নিজের কিছু পুরনো ছবি দেখে ফেলে, যেখানে সে একজন মহিলা বন্ধুর সঙ্গে বসে আছে। এই ছবিগুলোতে জিও কিছু খুব অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে বেশ দামি পোশাক পরেছিল এবং তার আঙুলে একটি হীরার আংটিও ছিল, কিন্তু তেহার বাড়িতে না এমন পোশাক ছিল না সেই আংটি। এবার তার সন্দেহ আবার জেগে ওঠে এবং সে সরাসরি তেহার বক্সিং জিমে গিয়ে হাজির হয়, যাতে এই বিষয়ে তাকে প্রশ্ন করতে পারে। কিন্তু সেখানে তেহার কাছে পৌঁছানোর আগেই সে একজন মহিলাকে তার সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলতে শোনে। মহিলাটি তাকে গ্যাংস্টার বলে এবং সতর্ক করে দেয় যে সে চায় না তার প্রতিভাবান ছেলে তার থেকে দূরে থাকুক, কারণ সে চায় না তার ছেলে বড় হয়ে তেহার মতো হোক। এ কথা শুনতেই জিওর মাথায় সেই নির্যাতনের স্মৃতি আবার ফিরে আসে। এতদিন সে নিজেকে বুঝিয়েছিল যে হয়তো সেটা শুধু একটা খারাপ স্বপ্ন ছিল, কিন্তু এখন যখন সে জানতে পারল তেহা সত্যিই অপরাধী জগতের সঙ্গে যুক্ত ছিল, তখন তার ভয় হতে শুরু করে যে সেই স্বপ্নটা আসলে তার আসল স্মৃতি না তো। জিও সেখান থেকে চলে যায় এবং কাকতালীয়ভাবে পথে তার সাইকাইট্রিস্টের সঙ্গে দেখা হয়ে যায়। সে তাকে পুরো ঘটনা বলে। সে স্বীকার করে গত কিছুদিনে সে তেহাকে বিশ্বাস করতে শুরু করেছিল, কারণ এত সন্দেহ সত্ত্বেও সে তাকে কখনো এমন কিছু করতে দেখেনি যা থেকে মনে হয় সে সত্যিই খারাপ মানুষ। কিন্তু এখন গ্যাংয়ের কথা জানার পর তার ভয় হচ্ছিল তার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার সঙ্গে তেহার কোনো সম্পর্ক নেই তো। ঠিক তখনই তেহাও সেখানে পৌঁছে যায়। ক্লিনিকের একজন নার্স যে তাকে হাই স্কুল থেকে চেনে জিওর কথা শুনে তাকে বলে আপাতত তার তেহাকে তার আচরণ দিয়ে বিচার করা উচিত। সে কি কখনো তাকে মেরেছে? সে কি কখনো ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করেছে? জিও ভাবতে থাকে, কিন্তু সত্যি এটাই ছিল যে তেহা তার সঙ্গে কখনো এমন আচরণ করেনি। বাড়ি ফেরার পথে জিও আরও একটি প্রশ্ন করে। সে তার পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অন্য একটি নাম দেখেছিল, তাই সে জানতে চায় তেহা কেন তাকে সবসময় জিও নামেই ডাকে। তেহা বুঝিয়ে বলে দ্বিতীয় নামটি তাকে অনাথ আশ্রমে দেওয়া হয়েছিল, আর জিও ছিল সেই নাম যা তার আসল মা তাকে দিয়েছিলেন। জিও নিজের মাকে ছেড়ে যাওয়ার জন্য কখনো ঘৃণা করেনি এবং সবসময় মায়ের দেওয়া নামটি বেশি পছন্দ করত, তাই তেহাও তাকে সেই নামেই ডাকে। বাড়ি ফিরে জিও নিজের ঘরে চলে যায় এবং রেস্তোরাঁর ছবিতে দেখা মহিলাকে সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠায়। সে আশা করে হয়তো সেই মহিলাই তার পুরনো জীবন সম্পর্কে সত্যিটা বলতে পারবে। পরের দিন সকালে তেহা তাকে একটি ফ্ল্যাশ ড্রাইভ দেয় যাতে কিছু গান ছিল এবং বলে গ্রামে দাদির জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তাই যেন সে এটা সেখানে পৌঁছে দেয়। জিও অনুষ্ঠানে যায় এবং দাদি তাকে সেখানেই থেকে খাওয়ার কথা বলেন। এই সময় কেউ একজন তাকে জোর করে একটি শশার টুকরো খাওয়ানোর চেষ্টা করছে, যদিও জিও মানা করছিল। শশা দেখতেই হঠাৎ তার মাথায় ছোটবেলার আরও একটি স্মৃতি ফিরে আসে, যেখানে তার চেয়ে বড় একটি মেয়ে তাকে জোর করে এমন খাবার খাওয়াচ্ছিল যা তার পছন্দ ছিল না। হঠাৎ স্মৃতি ফিরে আসায় জিও জোরে প্রতিক্রিয়া দেখায় এবং
অনুষ্ঠানের পরিবেশ খারাপ হয়ে যায়। সেখানে উপস্থিত কিছু মানুষ রেগে যায় এবং তাদের মনে হয় সে সবার সামনে তাদের অপমান করেছে। জিও আগে থেকেই নিজের অবস্থা নিয়ে চিন্তিত ছিল, তাই মানুষের কথা শুনে তারও রাগ বেরিয়ে আসে। সে বলে সে এমন জায়গায় থাকতে পারবে না যেখানে প্রতিটি মানুষ তাকে ক্রমাগত বিচার করতে থাকে। এরপর সে বাড়ি যায়, নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং গ্রাম ছেড়ে একটি হোটেলে চলে যায়। ঠিক সেই সময় তার এক পুরনো গ্যাং সঙ্গী তার সঙ্গে দেখা করতে আসে এবং জিও সম্পর্কে তথ্য চায়। তেহা পরিষ্কার বলে দেয় তার সম্পর্কে সে কিছু জানে না। যাওয়ার আগে লোকটি সতর্ক করে দেয় তেহা যদি সত্যি জিওকে লুকিয়ে রেখে থাকে তাহলে এর খুব গুরুতর পরিণতি হবে। তাদের কথা শেষ হতেই তেহার কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে জিও নিখোঁজ। এ কথা শুনে সে সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ তার ভয় ছিল গ্যাং হয়তো জিওর বেঁচে থাকার খবর পেয়ে যায়নি তো। জিও সারারাত গ্রামের বাইরে থাকে এবং পরের দিন সকালে সেই মহিলার সঙ্গে দেখা করতে যায় যাকে সে সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠিয়েছিল। সে তাকে নিজের নাম, ছোটবেলা এবং অনাথাশ্রম সম্পর্কে অনেক প্রশ্ন করে। আশ্চর্যের বিষয় ছিল মহিলার প্রায় প্রতিটি কথাই তার গল্পের সঙ্গে মিলে যাচ্ছিল। সে এটাও নিশ্চিত করে যে জিওর বয়ফ্রেন্ড একজন বক্সার ছিল। দামি পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় সেগুলি ছিল তার বয়ফ্রেন্ডের দেওয়া উপহার, আর তারা দুজন প্রথম একসঙ্গে একটি ক্যাফেতে কাজ করার সময় কাছাকাছি এসেছিল। কিন্তু এরপর কথোপকথনের পরিবেশ বদলে যায়। মহিলা জানায় কখনো তারা দুজন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সময়ের সঙ্গে জিওর আচরণের কারণে সে বেশ কষ্ট পেয়েছিল। বহুবার জিওর কারণে তার অপমানিত মনে হয়েছিল এবং শেষমেশ সে তাদের বন্ধুত্ব পুরোপুরি শেষ করে দিয়েছিল। এ কথা শুনে জিও ভেতর থেকে ভেঙে পড়ে। প্রথমবার তার মনে ভয় জাগে, হয়তো তার পুরনো জীবনে সে এমন ভালো মানুষ ছিল না যেমনটা সে এখনও নিজেকে মনে করে। সে রাস্তায় একা একা ঘুরতে থাকে এবং দাদির অনুষ্ঠানে নিজের আচরণ মনে করেও লজ্জা অনুভব করে। সে বুঝতে পারছিল না এখন কোন মুখে গ্রামে ফিরবে, কিন্তু তেহা শেষ পর্যন্ত তাকে খুঁজে পায়। যে ফোনটি সে জিওর জন্য কিনেছিল সেটি তারই নামে নিবন্ধিত ছিল এবং সেই লোকেশনের মাধ্যমে সে তার কাছে পৌঁছে যায়। সে জিওকে রাস্তার পাশে একা বসে কাঁদতে দেখে, কিন্তু সে তাকে জিজ্ঞেসও করে না যে সে কেন না বলে চলে গিয়েছিল। সে শুধু তার পাশে বসে তাকে শান্ত করে এবং কিছুক্ষণ পর তাকে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। সেখানে গ্রামের অনেক মহিলা আগে থেকেই জিওর অপেক্ষা করছিল এবং অনুষ্ঠানে তার আচরণের জন্য তাকে কথা শোনানোর কথা ভাবছিল। কিন্তু তাদের আগেই দাদি এগিয়ে আসেন এবং সবাইকে জিওর থেকে দূরে থাকতে বলেন। বাকি মহিলারা সেখান থেকে চলে যায় এবং জিও ভেতরে গিয়ে দাদিকে ধন্যবাদ জানাতে চায়, কিন্তু কিছু বলার আগেই দাদি নিজেই বুঝিয়ে বলেন জীবনে প্রত্যেক মানুষকে কোনো না কোনো সময় লজ্জাজনক মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয়। কখনো কখনো নিজেকেও লজ্জিত হতে হয়। তখনই মানুষ বোঝে কথা বলার আগে ভাবার গুরুত্ব কতটা। জিও ভেবেছিল দাদিও তাকে বকবেন, কিন্তু তার এই কথায় সে এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যে কাঁদতে শুরু করে। পরে হংয়ের সঙ্গে তার কথা হয় এবং সে প্রথমবার তেহার অতীত সম্পর্কে খোলাখুলি বলে। তেহা একসময় খুব প্রতিভাবান বক্সার ছিল এবং তার আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সামর্থ্য ছিল, কিন্তু দাদির শরীর খারাপ হওয়ার পর তার কেরিয়ার ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে, কারণ সে তার দেখাশোনায় লেগে যায়। হং জানায় দাদি আসলে তেহার নিজের দাদিও নন। বহু বছর আগে তেহার মা একটি ছোট শিশুকে নিয়ে এই গ্রামে এসেছিলেন এবং দাদি তাদের নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন। কিছুদিন পর তেহার মায়ের মৃত্যু হয় এবং এরপর দাদি তাকে নিজের সন্তানের মতোই বড় করেন। এই কারণেই যখন দাদি পরে গুরুতর অভাবে অসুস্থ হন তখন তেহা বক্সিং থেকে উপার্জিত প্রায় সব টাকা তার চিকিৎসায় খরচ করে দেয়। ধীরে ধীরে তার কেরিয়ারও নষ্ট হয়ে যায় এবং টাকার সমস্যা বাড়তে থাকে, যার ফলে সে অপরাধ জগতে চলে যায়। হং বলে সময়ের সঙ্গে তেহা মানুষকে আঘাত করতে এবং ক্ষতি করতে শিখে যায়, কিন্তু প্রতিবার সে নিজের আবেগগুলো ভেতরে চেপে রাখত, কারণ প্রতিটি কাজের পর যদি সে নিজের অপরাধবোধ নিয়ে ভাবতে থাকত তাহলে হয়তো নিজেকে সামলে রাখতে পারত না। বাইরে থেকে সে যতটা শক্তিশালী দেখায় ভেতরে ততটাই বেশি আহত। হং শুধু তেহাকে বলে চেষ্টা করে যেন তেহার পুরনো ক্ষতগুলো আরো গভীর না হয়। কিছুদিন পর জিও জানতে পারে তেহা আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছে। সে তাকে খুঁজতে যায় এবং দেখে অবাক হয় যে তার মুখে এবং শরীরে অনেক আঘাত রয়েছে। জিও বুঝতে পারে না এত ভালো বক্সার হওয়া সত্ত্বেও সে সামনের মানুষগুলোকে কেন পাল্টা আঘাত করেনি। তেহা জানায় সে নিজেকে কথা দিয়েছে বক্সিং রিংয়ের বাইরে সে তার দক্ষতা কাউকে ক্ষতি করার জন্য ব্যবহার করবে না। এ কথা শুনে জিওর দৃষ্টিভঙ্গি তার প্রতি বদলাতে শুরু করে। এতদিন সে তাকে কখনো মিথ্যা বয়ফ্রেন্ড, কখনো গ্যাংস্টার, আর কখনো এমন মানুষ ভাবত যার থেকে সাবধান থাকা দরকার, কিন্তু এবার প্রথমবার সে তার ভেতরের সেই মানুষটিকে দেখতে পায় যে জীবনে নিজেও অনেক কিছু সহ্য করেছে। পরে দুজন একসঙ্গে ঘুরতে যায় এবং এই সময় জিও হঠাৎ এমন কিছু বলে ফেলে যা তেহা মোটেও আশা করেনি। সে বলে আঘাতের আগে যদি তারা সত্যিই কাপল ছিল তাহলে এখন তাদের আবার সেই জীবনের দিকেই ফিরে যাওয়া উচিত। তারা আবার একই ঘরে ঘুমাতে পারে, বিয়ের তারিখ ঠিক করতে পারে, এখানেই থাকতে পারে এবং গ্রামে মিলেমিশে কাজও করতে পারে। জিও অনেক কষ্টে এত সাহস করে এ কথা বলেছিল, কিন্তু তেহা তার কথা মেনে নেওয়ার বদলে সঙ্গে সঙ্গে বলে আপাতত এটা সম্ভব নয়, কারণ অন্য শহর থেকে তার এক বন্ধু আসছে যার পায়ে চোট লেগেছে, তাকে কিছুদিন তাদের সঙ্গে থাকতে হবে এবং তেহা তার দেখাশোনা করবে, তাই সেই বন্ধু তারই ঘরে ঘুমাবে। জিও জানত না এই আহত বন্ধুটি আসলে গ্যাংয়ের দিনগুলোর তেহার পুরনো অসহায় ছিল। এতটা সাহস
সাহস করে নিজেই সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলার পর যখন তেহা তাকে এভাবে না বলে দেয় তখন জিওর ভীষণ লজ্জা লাগে। তার নিজের কথার জন্য সঙ্গে সঙ্গে আফসোস হতে থাকে এবং তার ইচ্ছে করে যেন সেই মুহূর্তেই মাটি ফাটুক আর সে তার মধ্যে লুকিয়ে যাক। পরের দিন সকালে জিও যখন ওঠে তখন দেখে তেহার বন্ধু প্রায় সব ধরনের পদ রান্না করে একটি বিশাল নাশতা তৈরি করে ফেলেছে। জিও পেট ভরে খাবার খায় এবং এরপর তেহার সঙ্গে ক্লিনিকে যায়। সেখানে সাইকিয়াট্রিস্টও সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন গত কয়েকদিনে তাদের সম্পর্ক অনেকটাই বদলে গেছে, কারণ এবার তারা একসঙ্গে এসেছিল এবং আগের থেকে অনেক বেশি স্বচ্ছন্দ দেখাচ্ছিল। জিওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য আরও একটি জরুরি পরীক্ষা করা হয় এবং চিকিৎসা শেষে দুজন বাড়ি ফিরে আসে। সেখানে হং, তার স্ত্রী এবং তেহান পুরনো অসহায়কও তাদের সঙ্গে দুপুরের খাবার খায়। খাবার সময় তেহা লক্ষ্য করে তার পুরনো অসহায়ক আজ একটি ভিন্ন ফোন ব্যবহার করছে, যদিও আগের দিন তার কাছে অন্য একটি ফোন ছিল। এতে তেহার মনে সামান্য সন্দেহ জাগে, তবু সে আপাতত কিছু বলে না। পরে কাজ থেকে ফেরার সময় তেহা জিওর জন্য আখরোট কেনে, কারণ সে শুনেছিল এটা ব্রেনের জন্য ভালো এবং হয়তো তার স্মৃতিশক্তি দ্রুত ফিরে পেতে সাহায্য করতে পারে। পথে তার দেখা হয় সাইকিয়াট্রিস্টের সহকারীর সঙ্গে, যে সম্প্রতি নিজের চাকরি ছেড়ে দিয়েছিল। সে তেহার ছোটবেলার বন্ধু হওয়ার পাশাপাশি তার প্রথম প্রেমও ছিল এবং তার মনে এখনও তেহার জন্য কিছুটা অনুভূতি রয়ে গিয়েছিল, তাই সে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। ঠিক সেই সময় জিও তাদের দুজনকেই একসঙ্গে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে তেহাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে। সে তাকে হাত নিচে রাখতে, একদম না নড়তে এবং কিছুটা পেছনে সরে যেতে বলে। এরপর সে সেই মেয়েটির জন্য একটি গাড়ির ব্যবস্থা করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। মেয়েটি চলে যেতেই জিও তেহার সঙ্গে গাড়িতে বসে এবং বলে মনে হচ্ছে চালক আর আসবে না, তাই এখন গাড়ি সে নিজেই চালাক। এরপর সে স্বীকার করে কিছুক্ষণ আগে তার ইচ্ছে করছিল সেই মহিলার চুল টেনে ধরতে, কিন্তু অনেক কষ্টে সে নিজেকে সামলেছে। এরপর সে তেহাকে কিছু না বলে শুধু তাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাড়ি পৌঁছে তেহা তার কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় এরপর থেকে আর কোনো মহিলার সঙ্গে এমন আচরণ করবে না। এই প্রতিশ্রুতি আসলে খুব বিশেষ কিছু প্রমাণ করত না, কিন্তু জিও এতে এতটাই খুশি হয় যেন তাকে খুব বড় একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই সময় তার মাথায় ছোটবেলার আরেকটি স্মৃতি ফিরে আসে। তার মনে পড়ে অনাথ আশ্রমে যদি কোনো একটি শিশু ভুল করত তাহলে শাস্তি সব শিশুকেই দেওয়া হতো এবং কনকনে ঠান্ডায় তাদের খালি পায়ে বাইরে দাঁড় করানো হতো। তার এটাও মনে পড়ে অনাথ আশ্রমের জন্য আসা দান অনুদানের টাকা চুরি করা হতো এবং বড় বাচ্চারা ছোটদের মারধর করত। জিও ছোটবেলা থেকেই এসব বিষয়ে খুব ভয় পেত এবং এই কারণেই আজও কাউকে হিংসা করতে বা কাউকে আঘাত করতে দেখলে তার মন অস্থির হয়ে যেত। কিছুক্ষণ পর সে তেহাকে জিজ্ঞেস করে তার সবচেয়ে বেশি অপছন্দের জিনিস কি। তেহা উত্তর দেয় তার বৃষ্টি পছন্দ না, কারণ তার জীবনের অনেক সবচেয়ে খারাপ মুহূর্তগুলো প্রায় বৃষ্টির মধ্যেই এসেছিল। যেদিন দাদির শরীর খুব খারাপ হয়েছিল সেদিনও বৃষ্টি হচ্ছিল, যখন তাকে বক্সিং ছাড়তে হয়েছিল তখনও বৃষ্টি হচ্ছিল। তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে সে বহুবার একা বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল এবং তার পাশে এমন কেউ ছিল না যে সেই সময় তার সঙ্গে দাঁড়াতে পারে। পরের দিন সবাই আবার একসঙ্গে খাবার খায়, কিন্তু এবার তেহা লক্ষ্য করে তার পুরনো অসহায়ক মাঝপথেই চুপচাপ সেখান থেকে চলে গেছে। এবার তার সন্দেহ আরও বাড়ে এবং শেষমেশ সে অবশেষে তাকে একা পেয়ে সরাসরি জিজ্ঞেস করে গ্যাং লিডার কি তাকে পাঠিয়েছে। লোকটি সঙ্গে সঙ্গে অস্বীকার করে এবং তার দুটি ফোনের আসল কারণ বলে। সে জানায় সে কোনো ফোন বদলে লুকানোর চেষ্টা করেনি। একটা ফোন সে সাধারণ ব্যবহারের জন্য রাখে আর অন্য ফোনটি তার একটি ছোট অনলাইন ফুটবল কমেন্ট্রি চ্যানেলের জন্য, যেটা সে ছদ্মবেশে চালায়। সেই চ্যানেলটি এত কম মানুষ দেখে যে প্রায় কেউই জানে না এটা তার। গ্যাং লিডারের সম্পর্কে সে বলে সেই লোক যদি সত্যিই তাদের খুঁজে পায় তাহলে সে শুধু তেহাকে নয় তাদের তিনজনকেই মেরে ফেলবে, তাই তার নিজেরও লুকিয়ে থাকার পুরো কারণ রয়েছে। একই সময় জিও আবার এক অদ্ভুত পরিস্থিতিতে সেই ভাগ্য গণনাকারী মহিলার সঙ্গে জড়িয়ে পড়ে। মহিলাটি মানুষের সামনে নিজের অতিপ্রাকৃত ক্ষমতা প্রমাণ করার জন্য একটি অনুষ্ঠান করছিল যেখানে তাকে ধারালো বস্তুর ওপর দাঁড়াতে হবে। বাইরে থেকে সে খুব আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ভেতরে ভেতরে তার অবস্থা খারাপ ছিল। জিও আগে থেকেই জানত যে তার কোনো প্রকৃত ক্ষমতা নেই, তাই সে কাছেই একটি সাপ ছেড়ে দেয়, কারণ নিয়ম অনুযায়ী অনুষ্ঠানের সময় সাপ দেখা গেলে পুরো অনুষ্ঠান তৎক্ষণাৎ বাতিল করতে হয়। এইভাবে জিও একসঙ্গে তার পা এবং তার সম্মান দুটোই বাঁচায়। ভাগ্য গণনাকারী মহিলা পরে তাকে ধন্যবাদ জানায় এবং তারপর সবাই মিলে উদযাপন করে। রাতে তেহা জিওকে আবার বাড়ি নিয়ে আসে এবং সে ঘুমিয়ে না পড়া পর্যন্ত তার পাশে বসে থাকে। ঘুমন্ত জিওকে দেখতে দেখতে তেহার মনে একটা অদ্ভুত ভয় জাগে। শুরুতে সে এই পুরো সম্পর্কটা শুধু জিওর জীবন বাঁচানোর জন্য তৈরি করেছিল, কিন্তু ধীরে ধীরে এই মিথ্যা জীবনটাই সত্যির মতো মনে হতে শুরু করেছিল। এখন তারা সত্যিই একে অপরের কাছাকাছি আসছিল এবং তেহা জানত যেদিন জিওর সম্পূর্ণ স্মৃতি ফিরে আসবে সেদিন হয়তো সে এই গ্রাম এবং তাকে চিরতরে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু তেহার এই ভয়ই খুব শীঘ্রই সত্যি হতে শুরু করে। পরের দিন সকালে জিওর ঘুম ভাঙতেই তার হঠাৎ জো নামের একজন মানুষের কথা মনে পড়ে এবং তার মনে হয় হয়তো সেই তার পুরনো বয়ফ্রেন্ড ছিল। এখনো তার আন্ডারকভার মিশন বা প্রসিকিউটর জীবনের কথা মনে পড়েনি, কিন্তু তার এতটুকু মনে পড়ে যে সে হ্যাং ইউনিভার্সিটিতে পড়ত। এরপর সে দেওয়ালে লেখা তারিখ দেখে বুঝতে পারে এই স্মৃতিগুলো তার খুব বেশি পুরনো নয়, অথচ তেহা তাকে বলেছিল তারা গত 2 বছর ধরে সম্পর্কে ছিল। তাই তার গল্পের সময়সীমা জিওর কাছে আবার সন্দেহজনক মনে হতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে তার সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং জো সম্পর্কে বলে। ডাক্তার বলেন তিনিও একই ইউনিভার্সিটিতে পড়েছেন, তাই তার পুরনো যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন
এই জো সত্যিই কোনো ব্যক্তি নাকি শুধুই জিওর মনে তৈরি হওয়া একটি অপূর্ণ স্মৃতি। কিছুক্ষণ পর রেকর্ডে জো নামের লোকটিকে পাওয়া যায় এবং ডাক্তার তার ফোন নম্বর জোগাড় করেন। জিও তাকে ফোন করে এবং কণ্ঠস্বর শুনতেই জো তাকে চিনে ফেলে। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে এতদিন ধরে সে কোথায় ছিল। জিও বলে সে পুরো ঘটনা ফোনে বোঝাতে পারবে না এবং সেই রাতেই সিউলে গিয়ে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপর ডাক্তার স্থির করেন সেই একই চিকিৎসা আবার করা হবে, যার ফলে আগে জিওর কিছু স্মৃতি ফিরে এসেছিল। তবে এবার সে তাকে সিউলের আরো উন্নত একটি ক্লিনিকে নিয়ে যেতে হবে। তেহা সঙ্গে সঙ্গে বলে সেও তার সঙ্গে যাবে এবং সেখানকার পুরো চিকিৎসা প্রক্রিয়া নিজে চোখে দেখবে। কিন্তু সাইকিয়াট্রিস্ট জানান সেই একই দিনে সিউলে তার একটি সেমিনার আছে এবং তিনি জিওকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন। যেহেতু তেহার একটি জরুরি ক্লাসও ছিল, তাই এই ব্যবস্থাটাই ঠিক মনে হয়। ঠিক সেই সময় দাদির শরীর হঠাৎ খারাপ হয়ে যায় এবং তেহা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পর জানা যায় তার শরীরে একটি টিউমার রয়েছে। এখন তেহা নিজেই জিওকে বলে সে সাইকিয়াট্রিস্টের সঙ্গে সিউলে চলে যাক। যাওয়ার আগে সে তাকে একটি ব্যাগ দেয় যাতে তার ওষুধপত্র রাখা ছিল, যাতে পথে কোনো ডোজ বাদ না যায়। পথে জিও সেই ব্যাগটি খোলে এবং ওষুধের সঙ্গে একজোড়া গরম মোজাও পায়। তার সঙ্গে সঙ্গে মনে পড়ে সে তেহাকে বলেছিল অনাথ আশ্রমে শীতের দিনে তাকে খালি পায়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হতো এবং সেই কারণেই আজও ঠান্ডা তার কাছে খুব খারাপ লাগে। কিছুক্ষণ পর দীর্ঘ যাত্রায় তার গান শোনার ইচ্ছা হয় এবং ব্যাগে সে একটি মিউজিক প্লেয়ারও খুঁজে পায়। তেহা তার সবচেয়ে ছোট ছোট কথাগুলো মনে রাখল। এই সময় বাইরে বৃষ্টি শুরু হয় এবং জিওর তেহার সেই কথা মনে পড়ে যে তার বৃষ্টি ভালো লাগে না, কারণ তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলো প্রায় বৃষ্টির সময়ই এসেছিল। হঠাৎ জিওর সিউল যাওয়ার সিদ্ধান্ত বদলে যায়। সে ভাবে এবার যখন তেহা কঠিন সময় পার করছে তখন সে তাকে বৃষ্টিতে একা ছেড়ে যেতে চায় না। তাই সে নিজের স্মৃতি এবং জোয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছেড়ে দিয়ে আবার তেহার কাছে ফিরে যায়। এই সিদ্ধান্তের পর জিও নিজেই বুঝতে পারে তার অতীত তার মনে থাকুক বা না থাকুক, কিন্তু তেহার প্রতি এখন তার হৃদয়ে যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো একদমই বাস্তব। তেহাও তাকে ফিরে আসতে দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ তার জীবনে হয়তো প্রথমবার কেউ নিজের কাজ ও নিজের প্রয়োজনের আগে তাকে বেছে নিয়েছিল। কিন্তু জিও জানত না জোয়ের সঙ্গে দেখা না করে সে নিজেকে একটি অনেক বড় ফাঁদ থেকে বাঁচিয়ে নিয়েছিল। আসলে জো ইতিমধ্যেই গ্যাং লিডারের চাপের মুখে পড়ে গিয়েছিল। গ্যাং লিডার তাকে পরিষ্কার বলে দিয়েছিল সে যদি বাঁচতে চায় তাহলে জিওকে খুঁজে বের করে তার হাতে তুলে দিতে হবে। তার এটাও জানা হয়ে গিয়েছিল যে তেহা জিওকে হত্যা না করে তার একটি ভুয়া মৃত্যু সাজিয়েছে। তেহা প্রায় 14 বছর ধরে তার সংগঠনে কাজ করেছিল এবং এত বছরে সে কখনো কোনো বড় ভুল করেনি, তাই গ্যাং লিডারের তার ওপর পুরো বিশ্বাস ছিল। কিন্তু এবার জিওর কারণে সেই একই মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর তেহা, জিও এবং দাদি বাইরে একসঙ্গে শান্ত সময় কাটায়। এই সময় দাদি তেহাকে বলেন এবার যেন সে তার অসুখের সঙ্গে লড়াই করতে করতে নিজেকে শেষ করা বন্ধ করে। তিনি চান না তেহা তার জীবন দীর্ঘায়িত করার জন্য নিজের জীবন নষ্ট করতে থাকুক। যতটুকু সময় বাকি আছে তিনি চান সে চিকিৎসা এবং ভয়ের মধ্যে নয়, বরং তার প্রিয় মানুষদের সঙ্গে ভালো স্মৃতি তৈরি করে কাটাক। পরে তেহা দাদিকে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে আসে। তখন জিও দরজার কাছে দাঁড়িয়ে থাকে। সে তাদের কথোপকথনের কিছুটা অংশ শুনে ফেলেছিল, যেখানে বিয়ের সঙ্গে সম্পর্কিত কিছু কথাও ছিল। এরপর জিও নিজের মনেই পুরো গল্প বানিয়ে নেয় এবং তার মনে হয় তেহা হয়তো তাকে প্রপোজ করতে চলেছে। পরের দিন সকাল থেকে সে তাকে বলতে শুরু করে প্রপোজালে কোন রঙের ফুল থাকা উচিত এবং পুরো আয়োজন কেমন হওয়া উচিত। অথচ তেহা বুঝতেই পারে না সে হঠাৎ এসব কেন বলছে। কিছুক্ষণ পর তেহা তার পুরনো সহকারীর সঙ্গে একা কথা বলে এবং বলে জিওর পুরো স্মৃতি যেই ফিরে আসবে সে তাকে তার নিরাপত্তার জন্য গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে। দুর্ভাগ্যক্রমে গ্রামের কিছু মহিলা তাদের এই কথোপকথন শুনে ফেলে। ততদিনে তারা জিওর সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, তাই তাদের খারাপ লাগে যে একদিকে সে বিয়ের স্বপ্ন দেখছে আর একদিকে তেহা তাকে দূরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। জিও ফিরে আসতেই তারা তাকে পুরো কথা বলে দেয়, কিন্তু সে তাদের কথা বিশ্বাস করে না। তার মতে নিশ্চয়ই তারা কিছু ভুল শুনেছে, কারণ এখন তার পুরো বিশ্বাস ছিল যে তেহা তাকে ভালোবাসে। কিন্তু বাড়ি ফেরার পর সে দেখে তেহা সত্যিই তার থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছে। শেষমেশ সে সরাসরি বিয়ের কথা তোলে এবং তেহা বলে সবার আগে তার স্মৃতিশক্তি ফিরে আসা দরকার। তারপরই তারা দুজন নিজেদের সম্পর্ক এবং ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই কথা শুনে জিওর খুব খারাপ লাগে। তার মনে হতে থাকে হয়তো তেহা ভালোবাসার কারণে নয়, বরং তার প্রতি করুণা করেই তার সঙ্গে থাকে। সে একা বাইরে বেরিয়ে যায় এবং রাত পর্যন্ত মদ্যপান করতে থাকে। এই সময় তার সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ হয় এবং সে তার লোকেশন জেনে সেখানে পৌঁছে যায়। জিও কাঁদতে কাঁদতে স্বীকার করে সে তেহাকে খুব ভালোবাসে, কিন্তু তার বদলে যাওয়া আচরণ তাকে বারবার আঘাত করছে। কাঁদতে কাঁদতে শেষে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। সাইকিয়াট্রিস্ট তাকে আবার বাড়ি নিয়ে আসেন এবং জিওকে তেহার হাতে তুলে দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করেন সে কি সত্যিই তার বয়ফ্রেন্ড। তিনি বলেন জিওর স্মৃতি নেই, তাই এমন অবস্থায় যে কেউ খুব সহজেই মিথ্যা বলে তাকে বিভ্রান্ত করতে পারে। এই কথা শুনে তেহা রেগে যায় এবং ডাক্তারকে তাদের ব্যক্তিগত বিষয় থেকে দূরে থাকতে বলে। এরপর সে জিওকে ভেতরে নিয়ে যায়। জিও অর্ধেক ঘুম আর নেশার মধ্যেই বিড়বিড় করে বলে তার সব মনে আছে এবং তেহার তার সঙ্গে এমন করা উচিত নয়। কিন্তু তেহা তার কথার একদমই ভুল অর্থ ধরে নেয়। তার মনে হয় জিওর পুরো স্মৃতি সত্যিই ফিরে এসেছে। সে সঙ্গে সঙ্গে হংয়ের কাছে যায় এবং তাকে এই খবর দেয়। হং বলে জিওর যদি সব মনে পড়ে গিয়ে থাকে তাহলে এখন সবচেয়ে জরুরি হলো সে যেন কোরিয়া ছেড়ে চলে যায়, কারণ এখানে
এখানে থাকা তার জন্য অনেক বিপজ্জনক। সে তেহাকে এটাও বলে সে নিজেই জিওর সঙ্গে জাপান চলে যাক এবং দুজন সেখানে নতুন জীবন শুরু করুক, কিন্তু তেহা মানা করে দেয়। দাদির অবস্থা খারাপ ছিল এবং সে তার নিজের সুখের জন্য তাকে একা ফেলে যেতে পারত না। তার কাছে এই সুযোগ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এবার সে স্বার্থপর হতে চায়। এরপর সে একা রাস্তায় হাঁটতে থাকে, তার চোখে জল আসে এবং জিওর সঙ্গে কাটানো গত কিছুদিনের সব স্মৃতি বারবার তার মাথায় ঘুরতে থাকে। অন্যদিকে সাইকিয়াট্রিস্টও জিওর অতীত সম্পর্কে জানার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি জোর সঙ্গে যোগাযোগ করেন এবং জিও সম্পর্কে কথা বলতে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। পরের দিন সকালে তেহা বাড়ি ফিরে জিওর সঙ্গে এমন আচরণ করে যেন তার সত্যিই সব মনে পড়ে গেছে। সে বলে গ্রামে থাকা এখন তার জন্য নিরাপদ নয় এবং আগামী সপ্তাহের মধ্যে তাকে দেশ ছাড়তে হবে। জিও এ কথা শুনে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং জিজ্ঞেস করে তাদের পুরো সম্পর্ক কি শুধুই একটা অভিনয় ছিল। তেহা নিজেকে জোর করে হ্যাঁ বলে দেয়। কাঁদতে কাঁদতে জিওর হাত পাশে রাখা ছবির ফ্রেমে লেগে কেটে যায়। এরপর সে বাড়ি ছেড়ে চলে যায় এবং নিজের ফোনও বিছানায় ফেলে রেখে যায়। পুরো গ্রাম তাকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে জিও একটি সরকারি সুবিধা কেন্দ্রে পৌঁছে যায়, যেখানে সে নিজেই জানায় যে তার কাছে না কোনো পরিচয়পত্র আছে, না ব্যবহারযোগ্য ফিঙ্গারপ্রিন্ট। তেহা রাস্তার ক্যামেরার সাহায্যে তার অবস্থান খুঁজে বের করে এবং সেই সরকারি গাড়ি পর্যন্ত পৌঁছে যায় যাতে জিওকে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামের মহিলারাও তার সঙ্গে আসে এবং সবাই মিলে রাস্তা আটকে জিওকে ফিরে আসার জন্য রাজি করায়। এই সময় অবশেষে সবাই জানতে পারে জিওর পুরো স্মৃতি আসলে ফিরেই আসেনি। তেহা শুধু তার নেশাগ্রস্ত অবস্থায় বলা কথার ভুল অর্থ ধরে নিয়েছিল। পুরো ভুল বোঝাবুঝি পরিষ্কার হওয়ার পর জিও তাকে ক্ষমা করে দেয় এবং আবার বাড়ি ফিরে আসে। সেখানে তার মন আরও ভালো হয়ে যায়, কারণ তেহা মাটিতে গোলাপি ফুল বিছিয়ে রেখেছিল। জিও কখনো সাধারণভাবে বলেছিল যে তার গোলাপি ফুল পছন্দ, আর তেহা সেই কথাও মনে রেখেছিল। জিও একটি সুন্দর পোশাক পরে, তেহা স্যুট পরে এবং দুজন মিলে একটি ছোট প্রায় বেসরকারি বিয়ের মতো একটি উদযাপন করে। তারা সারা সন্ধে কথা বলে, হাসে এবং তেহা প্রথমবার তাকে তাদের পুরনো জীবনের কিছু আসল মুহূর্ত বলে, সেই বানানো প্রেমের গল্প নয় যা সে শুরুতে তৈরি করেছিল। জিওও জানায় সে তেহার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে সে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যন্ত তার নামে রেখে দিয়েছিল। তাদের এই শান্ত মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সাইকিয়াট্রিস্ট আবার সেখানে চলে আসেন। তিনি জানান তিনি জোর সঙ্গে দেখা করেছিলেন এবং অবশেষে জিওর আসল পরিচয় জেনে ফেলেছেন। সে কোনো সাধারণ মহিলা নয়, বরং একজন পাবলিক প্রসিকিউটর। তেহা এ কথা শুনে ঘাবড়ে যায় এবং তার মনে হয় ডাক্তার হয়তো জোকে তাদের অবস্থানও বলে দিয়েছেন, কিন্তু সাইকিয়াট্রিস্ট বুঝিয়ে বলেন কথোপকথনের সময় তার জোর ওপর সন্দেহ হয়েছিল, তাই তিনি কোনো ঠিকানা দেননি, বরং তিনি ভান করেছিলেন যে হয়তো নামের ক্ষেত্রে তার ভুল হয়েছে এবং তিনি অন্য কোনো জিওর কথা বলছিলেন। এই কথা শুনতেই তেহার মনোভাব পরিবর্তন হয়ে যায় এবং কিছুক্ষণ আগে যে ডাক্তারের ওপর সে রেগেছিল এখন সে তারই বুদ্ধিমত্তার প্রশংসা করতে শুরু করে। এরপর তেহা তাকে জিজ্ঞেস করে জিওর স্মৃতি দ্রুত ফিরিয়ে আনার জন্য আর কি করা যেতে পারে। এদিকে জিও এখন প্রায় সবসময়ই তেহার সঙ্গে থাকতে শুরু করেছিল। সে বক্সিং জিম পর্যন্ত তার পিছু পিছু যায় এবং গ্লাভস পরে তার সঙ্গে মজা করতে থাকে। এই সময় তেহার এক তরুণ বক্সারের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হয় এবং জিওও তাকে সমর্থন করতে যায়। ম্যাচের সময় রিংয়ের আশেপাশে সঠিক রক্ষণাবেক্ষণ না থাকার কারণে তার পা পিছলে যায় এবং সে আহত হয়। জিও সঙ্গে সঙ্গে আয়োজকদের সামনে গিয়ে যুক্তি দেয় যে তাদের অবহেলার কারণে খেলোয়াড়কে হারিয়ে দেওয়া যায় না। সে আইনি পদক্ষেপের হুমকিও দেয় এবং শেষমেশ অধিকারীরা ম্যাচ আবার শুরু করতে রাজি হয়ে যান। এবার তেহার ছাত্র জিতে যায় এবং সবাই আনন্দে উদযাপন করে। কিন্তু যখন জিও বাড়ি ফেরে তখন সে মেঝেতে একটি খুব পরিচিত ঘড়ি দেখতে পায়, সেই একই ঘড়ি যেটি সে কখনো গ্যাংয়ের বিরুদ্ধে প্রমাণ রেকর্ড করার জন্য ব্যবহার করেছিল। ঠিক তার পেছনেই গ্যাং লিডার নিজে দাঁড়িয়েছিল। সে বক্সিং অনুষ্ঠানে জিওকে তেহার সঙ্গে দেখে ফেলেছিল এবং তার আচরণ দেখে বুঝতে পেরেছিল যে তার স্মৃতিশক্তি নেই, তাই সে নিজে এসেছিল সেটা নিশ্চিত করতে। জিও তাকে চিনতে পারে না এবং ঘড়িটি তুলে খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে এটা কি তার, কিন্তু তার স্মৃতি না থাকলেও শরীরের কোথাও না কোথাও তার সেই লোকটির কাছ থেকে বিপদ অনুভব হচ্ছিল। সে দ্রুত ঘড়িটি তাকে ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। পরে দাদির সঙ্গে বসে সে খুব সাধারণভাবে জানায় আজ তার সঙ্গে একটি খুব অদ্ভুত বয়স্ক লোকের দেখল। রাতে তেহা ফুল আর ডিনার নিয়ে বাড়ি ফেরে, কিন্তু ভেতর থেকে গ্যাং লিডারের কণ্ঠ শুনেই সে সব বুঝে যায়। তাকে দেখেই তেহা সবার আগে বলে জিওকে যেন কিছু না করা হয়। সে বোঝায় তার স্মৃতিশক্তি চলে গেছে এবং এখন সে সংগঠনের জন্য কোনো হুমকি নয়। এরপর তেহা প্রথমবার গ্যাং লিডারের সামনে আসল কারণ বলে দেয়, সে জিওকে ভালোবাসে। গ্যাং লিডারের কাছে এটাই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তেহা 14 বছর ধরে তার জন্য কোনো বড় ভুল না করে কাজ করেছিল, আর এখন একটি মেয়ের জন্য সে তার বিরুদ্ধে গিয়ে সবকিছু শেষ করে দিয়েছিল। তেহাকে শাস্তি দেওয়ার জন্য গ্যাং লিডার তাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে তার অনেক পুরনো লোক চেয়ারে বাঁধা অবস্থায় ছিল। সে তেহার সামনেই তাদের একে একে হত্যা করে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তেহাকে জীবিত রেখে দেয়। সে বলে এখনই তেহার মৃত্যু হবে না। প্রথমে সে প্রতিদিন এই ভয়ে বাঁচবে যে কোনো মুহূর্তে তার কাছে জিওর মৃত্যুর খবর আসতে পারে, আর যখন এই ভয় তাকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দেবে তখন তার পালা আসবে। এরপর তেহা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সাহায্য চায়। ডাক্তার তাকে একটি ছোট সোনার যন্ত্র দেন যার মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করা যাবে এবং তার আশপাশে হওয়া কথোপকথনও শোনা যাবে। এরপর তেহা হং এবং তার স্ত্রীকে বলে আগামী বৃহস্পতিবারের মধ্যে যে কোনো উপায় জিওকে দেশের বাইরে পাঠাতে হবে। সবচেয়ে কঠিন বিষয় ছিল জিওকে কিভাবে রাজি করানো যায়। যদি তেহা সত্যিটা বলে দেয় তাহলে সে হয়তো তাকে ছেড়ে যাওয়ার জন্য কখনো রাজি হবে না। অবশেষে সে জিওকে কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বলে সে আবার গ্যাংয়ে ফিরে যাচ্ছে। জিও তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তেহা মিথ্যা
মিথ্যা বলে দাদির অস্ত্রোচারের জন্য টাকা দরকার এবং গ্যাং থেকে পাওয়া টাকাই সবচেয়ে সহজ উপায়। হং পরে তাকে বলে এবার এসব বন্ধ করা উচিত এবং জিওকে সত্যিটা বলা দরকার, কিন্তু তেহা রাজি হয় না। তার কাছে ভালো ছিল জিও তাকে ঘৃণা করুক কিন্তু বেঁচে থাকুক। অন্যদিকে গ্রামের মহিলারা জিওকে বোঝায় মানুষ চিরদিনের জন্য আলাদা হয় না এবং একদিন হয়তো তারা আবার একসঙ্গে ফিরে আসতে পারে। জিওর তখন তাদের কথার আসল অর্থ বুঝতে পারে না। সেই রাতে তেহা বাড়ি ফিরে তাকে সাধারণ আত্মরক্ষার কৌশল শেখাতে শুরু করে। কেউ যদি হাত ধরে ফেলে তাহলে কিভাবে ছাড়াতে হবে, হঠাৎ কেউ আক্রমণ করলে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। সে প্রতিটি ছোট বিষয় তাকে শেখায়, কারণ সে জানত খুব শীঘ্রই জিওকে একা ভ্রমণ করতে হবে। পরের দিন জিও গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে দেখা করে যাদের সঙ্গে গত কিছুদিনে তার সম্পর্ক তৈরি হয়েছিল। সবাই তাকে ছোট ছোট উপহার দেয়, তারা আসলে তাকে বিদায় জানাচ্ছিল, অথচ জিও ভাবছিল হয়তো সবাই শুধু তার মন ভালো করার চেষ্টা করছে। পরের দিন তেহা তাকে গাড়িতে বসিয়ে বন্দরের দিকে রওনা দেয়, যেখান থেকে পরিকল্পনা ছিল তাকে গোপনে নৌকা করে জাপান পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু পথে অনেকগুলো গাড়ি তাদের পেছনে নিতে শুরু করে এবং শীঘ্রই বোঝা যায় গ্যাং তাদের খুঁজে পেয়েছে। অনেক লোক তাদের উপর হামলা করে এবং তেহা একাই তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এই সময় তার পুরনো সহকারী জিওকে মোটরসাইকেলে বসিয়ে সেখান থেকে বের করে নিয়ে যায় এবং কোনোভাবে বন্দর পর্যন্ত পৌঁছে দেয়। সে তাকে জানায় নৌকা তাকে জাপানে নিয়ে যাবে। জিও নৌকায় ওঠে, কিন্তু রওনা হওয়ার আগেই গ্যাংয়ের লোকেরা সেখানেও হামলা করে। তখনই কোনো অপ্রত্যাশিত মানুষ তাকে সাহায্য করে এবং তাকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যায়। অন্যদিকে তেহা বন্দরে এক নাগারে লড়াই করছিল। সে নিজে ভয়াবহভাবে আহত হওয়া সত্ত্বেও ততক্ষণ থামে না যতক্ষণ না সে দূরে চলে যাওয়া নৌকাটি দেখতে পায়। এমনকি তার গায়ে ছুরিও লাগে এবং প্রচুর রক্ত ঝরতে শুরু করে। গ্যাং লিডার তার কাছে এসে হাসে এবং জিজ্ঞেস করে সে কি সত্যি ভাবছে শুধু নৌকা চলে গেলেই জিও নিরাপদ হয়ে গেছে। সে জানায় তার লোকেরা আগে থেকেই সেই নৌকার ভেতরে ছিল, কিন্তু তেহা ভয় পাওয়ার বদলে হালকা হেসে ওঠে, কারণ জিও আসলে সেই নৌকায় ছিলই না। কথা শুনে গ্যাং লিডার রেগে গিয়ে পুরো বন্দর উড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা বড় বিস্ফোরণ ঘটে। দূর থেকে আগুন আর বিস্ফোরণ দেখতেই জিওর মাথায় হঠাৎ সব স্মৃতি একসঙ্গে ফিরে আসতে শুরু করে। তার ছোটবেলা, অনাথ আশ্রম, আইনের পড়াশোনা, প্রসিকিউটর হওয়া, আন্ডারকভার মিশন, গ্যাংয়ের নির্যাতন, প্রমাণ এবং তেহার সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি পুরনো শাখা সবকিছুই তার মনে পড়ে যায়। জিও অবশেষে নিজের আসল পরিচয় ফিরে পায়। অন্যদিকে বন্দরে হং তেহাকে বাঁচাতে পৌঁছে যায় এবং তখনই গ্যাং লিডারের সঙ্গে তার পুরনো সম্পর্কও সামনে আসে। গ্যাং লিডার কখনো হংয়ের বক্সিং ছাত্র ছিল। বহু বছর আগে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সে জিততে চলেছিল, কিন্তু হং হঠাৎ তোয়ালে চুলে ম্যাচ থামিয়ে দিয়েছিলেন। আসলে হং জানতে পেরেছিলেন যে তার ছাত্র নিজের গ্লাভসের ভেতরে শক্ত বস্তু লুকিয়ে প্রতারণা করছে। হং এমন জয় মেনে নিতে চাননি। তিনি তেহাকে এমন একজন যোদ্ধা হিসেবে প্রশংসা করেছিলেন যে নিজের প্রকৃত দক্ষতা দিয়েই সম্মান এবং সফলতা অর্জন করতে পারে। এই অপমানের পর তার ছাত্র বক্সিং ছেড়ে অপরাধ জগতে চলে যায়, যেখানে প্রতারণা এবং হিংসা রোধ করার মতো কেউ ছিল না। হং কোনোভাবে তেহাকে সেখান থেকে বাঁচিয়ে অ্যাম্বুলেন্স ডাকেন। এদিকে জিও নিজের ফিরে আসা স্মৃতি ব্যবহার করে সিওলে পৌঁছে যায় এবং সবার আগে সেই পুরনো বন্ধুর বাড়িতে যায় যে স্মৃতিলোপের সময় তার সঙ্গে বন্ধুত্ব শেষ হয়ে যাওয়ার কথা বলেছিল। দুজনের শুরুটা আবার তর্ক দিয়েই হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের পুরনো মতভেদ দূর করে মিটামাট করে নেয়। এরপর জিও তাকে জানায় গত কিছুদিনে তার সঙ্গে কি ঘটেছে এবং কিভাবে এক পুরনো পরিচিত মানুষ তার জীবন বাঁচিয়ে তার সঙ্গে ছিল যখন তার নিজের নামটাও মনে ছিল না। এরপর জিও প্রমাণ সম্পর্কে একটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা জানায়। গ্যাং লিডারের কাছে তার ঘড়ি নিশ্চয়ই পৌঁছে গিয়েছিল, কিন্তু তার জানা ছিল না যে আরও একটি রেকর্ডিং রয়েছে। দ্বিতীয় যন্ত্রে গ্যাংয়ের বিরুদ্ধে ভিডিও প্রমাণও রেকর্ড হয়েছিল এবং এখন জিওর ঠিকঠাক মনে ছিল সে সেই যন্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছিল। আপাতত সে নিজের সহকর্মীদের জানাতে চায়নি যে সে বেঁচে আছে এবং কোরিয়াতেই আছে, কারণ প্রসিকিউটর অফিস যদি সব জেনে যায় তাহলে তার নিরাপত্তার জন্য তদন্ত বন্ধ করে দিতে পারে এবং তাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে। এদিকে হং গ্যাং লিডারের কাছে তেহাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তার মতে তেহা পুরো জীবনে হয়তো খুব কম দিনই সত্যিকারের সুখী হয়ে কাটিয়েছে। এরপর হং হাসপাতাল থেকে তেহাকে আবার বাড়ি নিয়ে আসে। দাদি তার অবস্থা দেখে দুঃখ পান, কারণ তার মনে হয় তার অসুখের কারণে তেহা আবার একবার নিজের জীবন আর সেই মেয়েটার সঙ্গে থাকার সুযোগ হারিয়ে ফেলেছে। অন্যদিকে জিও নিজের আসল বাড়িতে ফিরে গিয়ে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী নিয়োগ করে যাতে গ্যাংয়ের সম্ভাব্য কোনো আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারে, কিন্তু বাড়িতে থাকা প্রায় প্রতিটি জিনিস তাকে তেহার কথাই মনে করিয়ে দিচ্ছিল। সে যতই নিজেকে তদন্তের প্রতি মনোযোগী হতে বলতো ততই তার মন গ্রামে ফিরে যেতে চাইত। শেষমেশ সে নিজেকে থামাতে না পেরে তেহার সঙ্গে দেখা করতে চলে যায়। তেহা তখন একা বসে শুধু জিওর কথাই ভাবছিল। ঠিক সেই সময় সে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে তেহা সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে সে এখানে কি করছে, কিন্তু জিও সিদ্ধান্ত নেয় আপাতত সে তাকে সত্যিটা বলবে না। সে ভান করে যে তার স্মৃতি এখনো ফিরে আসেনি এবং খুব স্বাভাবিকভাবেই তাকে এতদিন দেখাশোনা করার জন্য ধন্যবাদ জানায়। এরপর জিও বলে যেহেতু তেহা আবার গ্যাংয়ে ফিরে যাচ্ছে তাই এবার সে তার থেকে চিরদিনের জন্য আলাদা হয়ে যাচ্ছে এবং শুধু নিজের জিনিসপত্র নিতে এসেছে। কিন্তু যখন সে নিজের ব্যাগ নিতে যায় তখন সেখানে কিছুই থাকে না। তেহা জানায় সে সত্যি ভেবেছিল জিও জাপান চলে যাবে, তাই তার সব জিনিস আগেই সেখানে পাঠিয়ে দিয়েছিল। এখন সে প্রতিশ্রুতি দেয় পরের দিনের মধ্যে সবকিছু আবার ফেরত আনানো হবে। এই সময় জিও লক্ষ্য করে তেহার অবস্থা খুবই খারাপ, তার শরীরে আঘাত ছিল এবং সে ঠিকমতো নিজের যত্নও নিতে পারছিল না। সে তাকে গোসল করতে বলে, কিন্তু যখন তেহা ঠিকমতো নড়াচড়াও করতে পারে না তখন জিও নিজেই তার চুল ধুয়ে দেয় এবং শুকিয়েও দেয়। এরপর সে কুকুরটিকেও গোসল করিয়ে দেয়। দূর থেকে হং এবং বাকিরা দুজনকে একসঙ্গে দেখে মজা
মজা পাচ্ছিল, কারণ পুরো দৃশ্যটাই কোনো বিবাহিত মধ্যমেরই লাগল। জিও তাদের দেখে ফেলে এবং তখনই বুঝতে পারে গ্রামের প্রায় সবাই তার জাপান যাওয়ার পরিকল্পনা সম্পর্কে জানত। শুধু সে ছিল শেষ মানুষ যাকে কিছুই বলা হয়নি। সে সবাইকে পরে দেখে নেওয়ার হুমকি দেয়, কিন্তু শেষ পর্যন্ত সবাই একসঙ্গে বসে খাবার খায়। বাকিরা চলে গেলে জিও তেহার পাশে বসে তার আঘাতগুলো দেখে এবং বলে যখন সে তার সঙ্গে গ্রামে থাকত তখন তার চোখে তেহা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তার পাশে দাঁড়ালে তার মনে হতো যেন তার সামনে 100টা পাহাড় দাঁড়িয়ে আছে আর কেউ তাকে ছুতে পারবে না। সেই রাতে তেহা ঘুমিয়ে পড়ে, কিন্তু ব্যথার কারণে ঘুমের মধ্যেও অস্থির থাকতে থাকে। জিও তাকে দেখতে দেখতে নিজের মনে একটি সিদ্ধান্ত নেয়। যে সময় সে নিজেকে রক্ষা করতে পারত না তখন তেহা তাকে বাঁচিয়েছিল, এবার তেহা সে তাকে বাঁচাবে। পরের দিন তার ব্যাগ ভিড়ে আসে এবং জিও সেটা পরীক্ষা করে নিশ্চিত হয় যে সে যে লুকানো প্রমাণটি খুঁজেছিল সেটা এখনও নিরাপদ রয়েছে। এরপর জিও ট্যাক্সিতে বসে তেহার সামনে ভান করে যে সে কোনো শেল্টারে থাকতে যাচ্ছে। তেহার কিছুটা সন্দেহ হয়, তাই সে গোপনে চালককে বলে জিও যেখানে নামবে সেই লোকেশন যেন তাকে জানানো হয়। কিছুক্ষণ পর তেহার পুরনো সহকারী জিওকে দেখতে আসে, কিন্তু সেখানে সে জিওকে পায় না। এর বদলে মেঝেতে রক্তের দাগ দেখতে পায় এবং তার সঙ্গে সঙ্গে মনে হয় হয়তো তেহা বিপদে আছে। সে তাকে খুঁজতে বের হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পথে তাদের এর থেকেও খারাপ খবর পায়। হংয়ের স্ত্রী একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন। এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। গ্যাং লিডার হংকে ধরে ফেলেছিল এবং তার স্ত্রীকে একটি গাড়িতে বেঁধে তার সামনে রেখেছিল। এরপর ইচ্ছাকৃতভাবে অন্য একটি গাড়ি সেই গাড়িতে সংঘর্ষ ঘটায় যাতে হং নিজের চোখে সবকিছু দেখতে পারে। হংয়ের স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা জানান প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই তারা এখনই নিশ্চয়তা দিতে পারছেন না যে সে বেঁচে থাকবে কিনা। তেহা হংকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় হং এতটাই রাগান্বিত এবং বিধ্বস্ত ছিল যে কোনো সহানুভূতি শুনতে চায়নি। সে শুধু বলে পরে কথা বলবে এবং সেখান থেকে চলে যায়। এবার তেহাও সম্পূর্ণভাবে রাগে ফেটে পড়ে। সে সরাসরি গ্যাং লিডারের আস্তানায় পৌঁছে যায় এবং পথে থাকা প্রহরীদের সরিয়ে অবশেষে তার সামনে পৌঁছে যায়। তেহা পরিষ্কার বলে এসব অনেক দূর গড়িয়ে গেছে এবং আজই এর অবসান হওয়া দরকার। দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে গ্যাং লিডার তেহাকে প্রায় শেষই করে দিয়েছিল। তখনই জিও সেখানে পৌঁছে যায়, কিন্তু এবার সামনে সেই বিভ্রান্ত মেয়েটি ছিল না যার নিজের নামটাও মনে ছিল না। জিও এবার নিজের সম্পূর্ণ পরিচয় এবং কর্তৃত্ব নিয়ে দাঁড়িয়েছিল। সে নিজেই গ্যাং লিডারকে ঘুষ এবং হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে। অন্যদিকে হাসপাতালে হংয়ের স্ত্রীও অবশেষে জ্ঞান ফিরে পান এবং ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। স্থিতিশীল হওয়ার পর তিনি হংকে বলেন তেহার ওপর রাগ করা বন্ধ করতে, কারণ তিনি জানেন তেহা কাছে থাকাটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। হং পরে তেহার কাছে যায় এবং বলে তেহা সব সময় তার হৃদয়ে বেঁধে থাকা একটা কাঁটার মতো ছিল। সে যদি সেটা পুরোপুরি বের করার চেষ্টা করে তাহলে হয়তো ব্যথা তার চেয়েও বেশি হবে, কিন্তু আবেগপ্রবণ আলিঙ্গন দেওয়ার বদলে সে তেহাকে একটা চড় মেরে বসে। এত বাজে একজন গ্যাং লিডারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলার কি দরকার ছিল? এটাই ছিল দুজনের নিজস্ব কায়দায় মিটমাট। কিছুদিন পর জিও টেলিভিশনে দেখা যায়, যেখানে তাকে সেই প্রসিকিউটর হিসেবে দেখানো হয় যে গ্যাংয়ের অপরাধ ফাঁস করেছে। গ্রামের মহিলারাও তাকে টিভিতে দেখে বেশ গর্বিত অনুভব করে। জিও হেফাজতে থাকা গ্যাং লিডারের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে মনে করিয়ে দেয় তার সমস্যা এখনও শেষ হয়নি। তদন্তে যদি তার সম্পত্তি থেকে মৃতদেহ বা অন্য কোনো লুকানো অপরাধ পাওয়া যায় তাহলে তার অভিযোগ আরও বেড়ে যাবে। জিও যখন অবশেষে প্রসিকিউটর অফিসে ফিরে যায় তখন দেখে এতদিনের অনুপস্থিতির কারণে তার ডেস্কে কাজের পাহাড় জমে গেছে। সে কিছুক্ষণের জন্য বাইরে যাওয়ার অনুমতি নিয়ে সরাসরি তেহার সঙ্গে দেখা করতে চলে যায়। সেখানে পৌঁছে তার একটি খুব মজার বিষয় জানতে পারে। তেহা সত্যিই ব্যাংকে ভয় পায়। জিও তাকে দেখে হাসতে শুরু করে এবং অবশেষে বুঝতে পারে তেহা কেন তাদের বানানো প্রেমের গল্পে ব্যাঙের কথা যোগ করেছিল। জিও কখনো ব্যাংকে ভয় পেত না, আসলে তেহা নিজেই তাদের ভয় পেত। এরপর দুজন সমুদ্র সৈকতে যায় এবং অনেকটা সময় একসঙ্গে কাটায়। সেখানে তেহা অবশেষে নিজের হৃদয়ের কথা পুরোপুরি বলে দেয়। জিও ছিল তার প্রথম প্রেম। ছোটবেলায় যখন সে তাকে তার হারিয়ে যাওয়া বক্সিং মেডেল ফিরিয়ে দিয়েছিল তখন থেকেই সে তার হৃদয়ে থেকে গিয়েছিল। এত বছরে অনেক মানুষ তার জীবনে এসেছে এবং চলে গেছে, কিন্তু জিওই ছিল সেই মেয়ে যাকে সে কখনো ভুলতে পারেনি। এই কারণেই যখন তার জীবন বিপদে পড়েছিল তখন কোনো কিছু না ভেবেই সঙ্গী তার জন্য সবকিছু ছেড়ে দিতে সে রাজি হয়ে গিয়েছিল। আর জিওর সাহসী স্বভাবও কোনো নতুন বিষয় ছিল না। বহু বছর আগে সে এমন অপরাধীদের ফাঁস করেছিল যারা বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করত এবং যার ফলে মানুষের চোখ পর্যন্ত পুড়ে যেতে পারত। সেই সময়ও জিও ঝুঁকি নিয়ে তাদের ভিডিও রেকর্ড করেছিল এবং তাদের ফাঁস করে দিয়েছিল। অর্থাৎ প্রসিকিউটর হওয়ার আগেও তার ভেতরে একই নির্ভীক ব্যক্তিত্ব উপস্থিত ছিল। পরে সবাই মিলে সাফল্য উদযাপন করে, যেখানে সাইকিয়াট্রিস্ট এবং তার সাবেক সহকর্মীও যোগ দেয়। জমায়েত শেষ হওয়ার পর জিও তেহাকে আবার সমুদ্র সৈকতে নিয়ে যায় এবং ঠিক মধ্যরাত হওয়ার অপেক্ষা করে। 12টা বাজতেই সে তাকে শুভ জন্মদিন জানায়। এরপর সরাসরি সঙ্গীত বলে যে সে তাকে ভালোবাসে এবং তার জীবনে আসার জন্য ধন্যবাদ জানায়। দুজন সারা রাত ছবি তোলে, ভিডিও বানায় এবং একসঙ্গে হাসতে হাসতে সময় কাটায়। পরের দিন গ্রামে ফিরে তারা জানতে পারে সেখানেও তেহার জন্য জন্মদিনের অনুষ্ঠান তৈরি করা হয়েছে। গ্রামবাসীরা জিওকে আবার তাদের মাঝে দেখে খুবই খুশি হয়। অনুষ্ঠানের সময় দাদি জিওকে তেহার মায়ের সম্পর্কে আরও কথা বলেন। বহু বছর আগে তার মা ছোট্ট তেহাকে নিয়ে এই গ্রামে এসেছিলেন। দাদি তাদের নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন এবং বাইরে থেকে এমন দেখিয়েছিলেন যেন কাজে সাহায্য প্রয়োজন, কিন্তু আসলে তার সেই একা মা ও সন্তানের প্রতি করুণা হয়েছিল। তেহার মা নিজের মৃত্যু পর্যন্ত সেখানেই ছিলেন এবং এরপর দাদি নিজেই তাকে বড় করেন। ডিমেনশিয়ার কারণে দাদি অনেক স্মৃতি ভুলে গিয়েছিলেন।
গিয়েছিলেন, কিন্তু তেহার জন্মদিন ছিল সেই অল্প কিছু বিষয়ের যা তিনি কখনো ভোলেননি। প্রতি বছর বাকি সবকিছু ভুলে গেলেও এই তারিখটা তার অবশ্যই মনে থাকত। কিছুদিন পর কাজের কারণে জিওকে আবার সিওলে যেতে হয়। সে তেহাকে বিদায় জানিয়ে শহরে ফিরে যায়, কিন্তু এখন তেহার মেজাজ আগের মতো একদম ছিল না। সে প্রায় সবসময় খুশি থাকত এবং প্রতিটি ছোট বিষয়ে হাসত। দুজন এক নাগারে ভিডিও কল করতে থাকত এবং জিও প্রতিশ্রুতি দেয় পরের দিন ফিরে এসে পুরো দিন তার সঙ্গেই কাটাবে। একবার দুজন লিফটে ছিল, তখন তেহা জিওকে অন্য কারোর সঙ্গে খেলার ছলে ব্যবহার করতে দেখে সামান্য ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে এতটাই বিরক্ত হয়ে পড়ে যে নিজের খাবার ফেলে রেখেই সেখান থেকে চলে যেতে শুরু করে। জিও তার পেছনে যায়, তাকে আমার ভালোবাসা বলে বুঝিয়ে রাজি করায় এবং তেহা সঙ্গে সঙ্গে কোনো উত্তেজিত শিশুর মতো গলে যায়। এই সময় জিও তদন্ত সম্পর্কিত একটি নতুন তথ্য জানায়। গ্যাং লিডারের অফিস থেকে তার হাতে একটি পুরানো রেজিস্ট্রি এসেছিল, যাতে একটি নির্দিষ্ট সময়কালে জন্মগ্রাবা শিশুদের নাম লেখা ছিল। যখন সে এ বিষয়ে গ্যাং লিডারকে জিজ্ঞেস করে, সে সব অস্বীকার করে দেয়। কিন্তু জিও এই সূত্রের তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগেই গ্যাং লিডার পরিবহনের সময় নিরাপত্তা যান থেকে পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই সবাই বুঝে যায় সে সবার আগে কার পিছনে যেতে পারে। সেই সময় তেহা তার মায়ের সমাধিতে গিয়েছিল। হং সেখানে পৌঁছে জানায় গ্যাং লিডার পালিয়ে গেছে এবং দুজন সঙ্গে সঙ্গে গ্রামে ফিরে যায়, যাতে দাদি এবং হংয়ের স্ত্রীকে রক্ষা করতে পারে। গ্রামে পৌঁছানোর আগেই গ্যাংয়ের অনেক লোক তাদের অপেক্ষায় ছিল, কিন্তু দুজন অভিজ্ঞ বক্সারের ওপর একসঙ্গে আক্রমণ করা তাদের জন্য খুব খারাপ সিদ্ধান্ত প্রমাণিত হয়। তেহা এবং হং মিলে তাদের সরিয়ে দেয় এবং বাড়ির সঙ্গীত দিকে পৌঁছায়, কিন্তু গ্যাং লিডার ততক্ষণে দাদির বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। সেখানে তার নজরে পড়ে তেহা এবং তার মায়ের একটা পুরানো ছোটবেলার ছবি, এবং সেটা দেখে সে কিছুক্ষণের জন্য থমকে যায়। তেহা ভেতরে ঢুকতেই গ্যাং লিডার তার মুখ, চলনভঙ্গি এবং এক্সপ্রেশন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে শুরু করে, এবং তখনই গল্পের সবচেয়ে বড় সত্যিটা সামনে আসে। তেহা আসলে গ্যাং লিডারেরই জৈবিক পুত্র ছিল। বহু বছর আগে তেহার মা তার আচরণের কারণে গ্যাং লিডারকে ছেড়ে দিয়েছিলেন। বক্সিং ক্যারিয়ারের সময় সে নিজের গ্লাভসে শক্ত বস্তু লুকিয়ে প্রতারণা করত। সে নিজের স্ত্রীকে বলতো তাদের গাড়ি, ওয়াটার হিটার এবং অন্যান্য জিনিসের দরকার আছে, তাই একটু প্রতারণা করলে ক্ষতি কি। কিন্তু তেহার মায়ের বিশ্বাস ছিল বক্সিং সম্মান এবং সততার খেলা, এবং সে তার প্রতারণা মেনে নিতে পারত না। তাকে ছেড়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী। তেহার জন্মের পর তিনি একবার শেষবারের মতো গ্যাং লিডারের কাছে যান। সে ভেবেছিল তিনি টাকা চাইতে এসেছেন, তাই নগদ টাকা দিয়ে বলে দেয় যেন সে আর কখনো তার সামনে না আসে। কিন্তু তেহার মা টাকা নিতে অস্বীকার করেন। তিনি শুধু এই কারণেই এসেছিলেন কারণ তার মনে হয়েছিল তার ছেলের জীবনে অন্তত একবার নিজের বাবাকে দেখা উচিত। যাওয়ার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার ছেলেকে একজন সৎ বক্সার হিসেবে গড়ে তুলবেন, এমন একজন মানুষ যা তার বাবা নিজে কখনো হতে পারেননি। এবার গ্যাং লিডার বুঝতে পারে যাকে সে এতদিন ধ্বংস করার চেষ্টা করছিল সেই তার নিজের ছেলে ছিল। এরপর পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে দাদি নিচে পড়ে যান এবং গ্যাং লিডার তার ওপর বন্দুক তাক করেন। ঠিক সেই সময় জিও সেখানে পৌঁছে তাকে থামানোর জন্য চিৎকার করে বলে। গ্যাং লিডার কয়েক সেকেন্ড থেমে যায়, এরপর হঠাৎ তার সিদ্ধান্ত বদলে যায়। সে বন্দুকটি নিজের মাথায় ঠেকায়, তেহাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং নিজের জীবন শেষ করে দেয়। সে নিজের ছেলেকে হত্যা করার বদলে কেন নিজেই মরতে বেছে নিল তা কেউ পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু তার সঙ্গে অবশেষে সহিংসতার সেই দীর্ঘ চক্রেরও অবসান ঘটে। সবকিছু শান্ত হওয়ার পর দাদি তেহাকে এমন একটা জিনিস দেখান যেটা তিনি এত বছর ধরে যত্ন করে রেখেছিলেন, তার ছোটবেলার বক্সিং গ্লাভস। সেগুলো দেখেই তেহা আবেগপ্রবণ হয়ে পড়ে। দাদি তাকে শেষ একটা কথা বলেন, সে তার জীবনে অনেক দুঃখ পেয়েছে এবং এখন যেন সে সবসময় নিজের সঙ্গে সেই দুঃখ বয়ে বেড়ানো বন্ধ করে। তিনি চান বাকি জীবনটা তেহা সত্যিই খুশি হয়ে কাটাক। এবার তেহা তার কথা শোনে, সে ফুল কেনে এবং জিওকে তার মায়ের সমাধিতে নিয়ে যায়। সেখানে সে প্রথমবার সেই মেয়েটির সঙ্গে তার মায়ের পরিচয় করিয়ে দেয় যাকে সে ভালোবাসে। এরপর সেখানেই তেহা জিওকে প্রপোজ করে। যে প্রপোজালের জন্য জিও এতদিন গোপনে অপেক্ষা করছিল সেটা অবশেষে সত্যি আসে এবং সে খুশিতে হ্যাঁ বলে দেয়। কিছুদিন পর দুজনের বিয়ে হয়ে যায়। পুরো গ্রাম এবং সিওল থেকে তাদের পরিচিত মানুষেরাও বিয়েতে আসে। গ্রামবাসীরা নিজেদের মজার পরিবেশনা পর্যন্ত করে এবং পুরো উদযাপন বেশ হইচই হয়ে যায়। কিন্তু এবার কারো কোনো সমস্যা হয় না, কারণ প্রত্যেকে সত্যি মন থেকে খুশি ছিল। আর এই বিয়ের সময়ই একটি খুব সুন্দর ঘটনা ঘটে। বৃষ্টি শুরু হয়ে যায়। তেহার পুরো জীবনে বৃষ্টি সবসময় তার খারাপ স্মৃতির সঙ্গে জড়িয়েছিল। দাদির অসুস্থতা, বক্সিং কেরিয়ার শেষ হয়ে যাওয়া এবং তার জীবনের অনেক একাকী মুহূর্ত, প্রায় প্রতিটি কঠিন সময়ে বৃষ্টি তার সঙ্গে সঙ্গী ছিল। কিন্তু এই বৃষ্টির সময় জিও তার পাশে দাঁড়িয়েছিল। কেউ তার থেকে বাঁচার বা পালানোর চেষ্টা করে না। পুরো গ্রাম বৃষ্টির মধ্যে খেলতে এবং উদযাপন করতে শুরু করে, আর তেহাও তাদের মাঝে দাঁড়িয়ে হাসতে থাকে। সেই বৃষ্টি যা কখনো তার জীবনের সবচেয়ে ব্যথার প্রতীক ছিল, এখন তার সবচেয়ে বন্ধুর মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে উঠেছিল। আর এইভাবেই জিও এবং তেহার গল্প এখানে শেষ হয়ে যায়। তাদের শুরুটা ছিল মিথ্যা, বিপদ এবং হারিয়ে যাওয়া স্মৃতি দিয়ে, কিন্তু শেষমেশ সেই সম্পর্কটাই দুজনের জীবনের সবচেয়ে বন্ধুর অংশে পরিণত হয়। অনেক সময় যে মানুষটাকে আমরা দূর থেকে দেখে বিপজ্জনক মনে করি, কাছ থেকে জানার পর সেই মানুষটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে ওঠে।